আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আফনান আপনাদের সামনে বরাবরের মতো এবারও একটি চমৎকার স্টোরি নিয়ে হাজির হয়েছি। আমি সাধারণত আমার যে জেলা রাজবাড়ী জেলা কেন্দ্রিক ঘটনাগুলো বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার জেলায় মানে অনেক লোমহর্ষক অনেক অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো সংগ্রহ করে বলতে আমার একটু বেশি ভালো লাগে অন্য জায়গার থেকে আর কি। অন্য জায়গাগুলোও বলি, রাজবাড়িটা একটু বেশি বলি, এই জন্য আমার অনেক গল্প আপনারা বিশেষ করে রাজবাড়ি কেন্দ্রিক গল্পটা একটু বেশি শুনে থাকবেন। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 2010 সাল এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভার এবং যে পৌরসভাটি রয়েছে পৌরসভার একদম মানে পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে খবির উদ্দিন নামক একজন মানে দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। খবির উদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন। ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না। উনি পরের খেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি মানে বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যেই দুধ উনি পেতেন সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন এবং খাঁটি দুধ বিক্রেতা হিসাবে ওনার বেশ সুনাম ছিল তখন। তো উনি সাধারণত সকালে যে কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যার আগ দিয়ে উনি গরুটি নিয়ে আসতেন। এটি ওনার প্রতিদিনের কাজ ছিল। আর মধ্যবর্তী এই সময়ে উনি বিভিন্ন কারো খেতে বর্গা চাষি হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে মানে গরুটি বাঁধেন মাঠে বাঁধার পর উনি একটু দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। তো ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়, যার কারণে ওনার বাসা থেকে আর কি উনি বলে যাননি যে ওনার ছেলে যে ছিল তাকেও বলে যান বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেননি যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান ওই সময় বেশ কিছু কারণে ওনার অনেক দেরি হয়ে যায়। আর ওনার তো মোবাইল ছিল না, মোবাইল ফোন না থাকার কারণে ওনার নিজের মোবাইল ফোন নাই, বাসায় কারো মোবাইল ফোন নাই, যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছেন না যে ওনার আসতে দেরি হবে। ওনার ছেলেকে যে বলবেন যে গরুটা যেন সে মাঠ থেকে নিয়ে সেটা উনি বলতে পারছিলেন না। এদিকে ওনার যে ছেলে সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে, তো হয়তো সেও নিয়ে আসবে। আর ওনার ছেলেও ওই দিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ওই দিনও তার খেলা শেষ করে মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে বাড়িতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। তো এখন যেহেতু উনি খবির উদ্দিন কাউকে বলেও যান নাই যে আসতে দেরি হবে, তো এদিকে ওনার ছেলেও বাড়িতে নাই। এখন ওনার স্ত্রী গরুটাকে যে আনতে যাবে এই সাহসও পাচ্ছিলেন না, যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে, এই জন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছিলেন। এদিকে বাজারে বেশ কিছু ওনার কাজ সারতে সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30টার মধ্যে ওনার ছেলে আবার বাড়িতে চলে আসার পরে খবির উদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা তো এখনো আসেনি, ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন ওনার ছেলে বলছিলেন যে বাবা তো হয়তো এখনই চলে আসতে পারে, তো একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসব। তখন এর মধ্যে কি হয়, যখন খবির উদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল তখন রাত 10:30টার দিকে খবির উদ্দিনের ছেলে সে গরুটি মাঠে আনতে যায়। তো অদ্ভুত ব্যাপার হলো, সে এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটসের উপরে লাগার কথা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, খবির উদ্দিনের ছেলে গরু নিয়ে বাসায় ফিরছে না। এদিকে খবির উদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় এসে এই ঘটনাটি শোনে যে তার ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা আগে গিয়েছে বা 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। তখন খবির উদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। তখন খবির উদ্দিন উনি নিজেও
হাতে একটি কুপি নিয়ে, যেটাকে আমরা ল্যাম্প বলি বা কুপি বলি, যেটা মানে হারিকেন না, আপনারা দেখেছেন যে আলোটা উন্মুক্তভাবে জ্বলে আর কি, হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে সেটা। তো যেহেতু ওনার টর্চ লাইট ছিল না, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই একটা কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে গিয়ে রেখেছিলেন। তিনি যখন মাঠে যান, যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না, উনি কোথাও গরু দেখতে পান না। তো কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়। তো উনি ওই হাতে কুপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠেই দেখেছিলেন, তারপর আর ওনারা খেয়াল করেননি। কবিরউদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু, এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। তো উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না, যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন ছেলে ও তো হয়তো বা খুঁজে বা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে। তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতে থাকেন। তো খুঁজতে খুঁজতে উনি একটি জায়গায় চলে আসেন, এই জায়গার নাম হচ্ছে লোকোশেড। তো আমি কিন্তু এর আগে অনেকবার যে গল্পগুলি শেয়ার করেছিলাম, তো তার মধ্যে বেশ কিছু গল্প কিন্তু রাজবাড়ী জেলার এই লোকোশেড কেন্দ্রিক ছিল। এটা খুবই হন্টেড একটা জায়গা এবং অনেক ঘটনা এই লোকোশেড কেন্দ্রিক রয়েছে। আমি আগেও শেয়ার করেছি, আজকের ঘটনাটি অনেকটা সেই কেন্দ্রিক, এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ লোকোশেড কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ। তো উনি লোকোশেডের দিকে যেতে থাকেন। যেতে 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 লোকোশেডের, এটা তো একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে এখনো। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, লোকোশেডের বিশাল একটা মাঠ রয়েছে। তো সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি দেখতে পান। উনি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেননি, কারণ গরু পেয়ে গেছেন এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেননি। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই গরুটি ধরতে পারছিলেন না উনি। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ আকৃতির একটি গরু। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় হয়ে মানে এত স্বাস্থ্যবান কিভাবে হলো। তো উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা করছিলেন। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছিলেন না। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে এবং আস্তে আস্তে এই কবিরউদ্দিনকে ঘিরে ফেলছে এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে কবিরউদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন কবিরউদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছেন, যে এই গরুটি আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু। তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির গরু, একই রকম চেহারার গরু। তো উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো তত ওনার থেকে তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন এবং পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড় দেন এবং জোরে জোরে পড়ছিলেন। এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ওনার কাছে আসতে পারছে না। বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে। এভাবে উনি দৌড়ে
বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে উনি ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। এবং আরেকটা মজার বিষয় যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মানে মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটাকে উনি গোয়ালে মানে বেঁধে রাখেন এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসছে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবিরউদ্দিন চিন্তা করেন তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো। এই চিন্তা ওনার মনের মধ্যে খুব দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, তো সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে যান। বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজতে থাকেন। ওনার স্ত্রীও সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো। এবং উনি একাই বের হন। কবিরউদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে তাকে ডাকছেনও। তো হঠাৎ উনি আবার ওই লোকশেরের দিকে খেয়াল করেন যে ওই লোকশেরের দিকে আবার আমার ছেলে যায় নাই। তো লোকশেরের দিকে উনি একটু সামান্য একটু এগিয়ে দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকশেরের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন। কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যেই পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবছা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছিলেন ওনার ছেলে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকশেরের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। তো উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার, উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না, অতটা ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন। এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন, তারপরেও ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবিরউদ্দিন বলে, এই তুমি কোথায় যাচ্ছিলা? তখন ওর ছেলে বলে যে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে খুঁজতে তো এই দিকে চলে আসছি, অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকশেরে এই দিকে কি আছে কিনা, কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরেই কি হয়েছে আমি আর বলতে পারি না, যে আমি কোথায় যাচ্ছিলাম কি হয়েছিলাম কিচ্ছু বলতে পারি না। এই যে এখন বাবা তোমাকে দেখছি। তখন ওনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ওনার ছেলের প্রচন্ড জ্বর আসে। এরপরে তারপরে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। তো এরকম ঘটনা লোকশেড কেন্দ্রিক মানে অনেক ঘটে থাকে। আবার ইনশাল্লাহ কোনো একটি এপিসোডে আমি কোনো এক সময় লোকশেডের আরো কোনো লোমহর্ষক কোনো ঘটনা আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন, আসছি ধানমন্ডি থেকে। জি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে তার ঠিকানা বা সম্পর্কে আমি না যাই, এটা আমি না বলি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। তো ঘটনাটা শুরু হয় আমাদের সাথে এই আগস্ট মাস থেকে। তো তার মানে যার ঘটনাটা, তার ছদ্মনাম আমি তৃষা দিচ্ছি। জি। তো তৃষার হঠাৎ করে মানে সাডেনলি অসুস্থ হয়ে পড়ে। তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার বলে যে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হবে। তো দেন অপারেশন করার পরে 4 দিন পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরেই আসলে মেইন সমস্যাগুলো শুরু হয়। মেইন সমস্যাগুলোর মধ্যে প্রথম দেখা যায় যে সে নিজের সাথে নিজেই কথা বলা স্টার্ট করতো, লাইক নিজে কথা বলতে, একা থাকা পছন্দ করতো। তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো আসলে একটু বাড়তি দিক নেয় আর কি। যেমন দেখা যেত আস্তে আস্তে তার হাত পা বাঁকা হয়ে যেত বা হাত পা আকস্মিকভাবে বাঁকা হয়ে যেত, যেটা আসলে নর্মাল না। তো এইটা তার বাবা মারা খুব ভালোভাবে খেয়াল করে। তারা 2-1 ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার বলে যে ওর অপারেশনের কারণে শরীর দুর্বল, তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে।
তারা স্যালাইন দিয়ে রাখে বা যে কোনো একটা সলিউশন দেয় নর্মাল। তো তারপরেও এটা আসলে নেক্সটে ঠিক হয় না, এটা আসলে আরো গভীর আকার ধারণ করে। যেমন ও নিজে চুল নিজে টানাটানি করতো, হাত বাঁকা করে ফেলতো, নিজের গলা নিজে চাপ দিয়ে ধরতো। তো এইসব কাহিনীর পরে আসলে ওর ফ্যামিলি ডিসিশন নেয় যে ওরা ভালো একজন হুজুর বা কারো পরামর্শ নেয়। তো বিভিন্ন জায়গা থেকে ৩-৪ জন হুজুরকে আনা হয়। তো তারা যখন তৃষাদের বাড়িতে আসে, তৃষাদের বাড়িতে আসার পরে আসলে ওরা বাড়িতে, হুজুরা বাড়িতে ঢুকার সাথে সাথে তৃষার রিয়েকশনটা থাকে যে আপনারা কেন আসছেন, আপনারা এসে কোনো লাভ হবে না, এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। মানে লাইক এই কথাগুলো আসছে সরাসরি তৃষার মুখ থেকে। তার ভিতরে কোনো কিছু ইন হয়ে যায়, এই জন্য হয়তোবা এরকম কথাবার্তা আসে। তো হুজুর বলতেছে যে আচ্ছা আমরা বসে কথা বলি, দেন দেখা যাবে। তো তারা একটা বাড়ির মাঝখানে একটা আসনে বসে। আসনে বসার পরে হুজুর তৃষাকে সালাম দেয় যে সমস্যা কি, আপনি কেন আসছেন, এই মেয়ের ভিতরে কেন আসছেন? তো তখন তৃষার মুখ থেকেই আসলে কথাটা বের হয় যে এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। ৩ বছর আগে এই মেয়ে একটা জায়গাতে আমার ফ্যামিলির এক মেম্বারকে মেরে ফেলেছে। তো তখন হুজুর আসলে কিউরিয়াস মাইন্ড থেকে জিজ্ঞেস করলো যে আসলে ব্যাপারটা আমাকে খুলে বলেন, আমি আসলে ব্যাপারটা না জানলে তো এটা সলিউশন করতে পারবো না। তারপর হুজুর অনেক চেষ্টা করে আসলে ব্যাপারটা বের করে। তখন তৃষার মুখ থেকে তৃষাই বলতে থাকে যে আসলে ব্যাপারটা হয়েছে ৩ বছর আগে তার এক ফ্যামিলি মেম্বারের বিয়ের সময়। তো তারা বরযাত্রী হিসেবে যাচ্ছিল, যাওয়ার সময় যে কোনো কারণেই রাস্তায় গাড়ি আটকানো হয়, আটকে তাদেরকে একটা সেফ জোনে রাখা হয়। তো ওই এলাকাটা ছিল একেবারে নির্জন, বলতে গেলে ওই এলাকায় কিছু হিন্দু বাড়ি আছে একটু দূরে দূরে, লাইক 1/2 কিলোমিটার দূরে দূরে হিন্দু বাড়ি, আর মাঝখান দিয়ে শুধু বাগান। তো একপাশে দাঁড়ানো অবস্থায় তখন এরকম কোনো কিছু ফিলই হয় নাই যে এরকম কোনো কিছু হয়েছে। তখন নাকি ওই যারা তৃষার সাথে আছে তাদের কোনো এক ফ্যামিলি মেম্বারকে তৃষা গলার মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিল। তো তারা অনেক চেষ্টা করার পরেও তৃষার হাত থেকে আসলে ওই তাদের ফ্যামিলি মেম্বারকে ছাড়িয়ে আনতে পারেনি। তো তারা তখন থেকেই তৃষার সাথে সাথে আসে। তৃষা তখন অনেক ছোট ছিল, আর দেখতেও তেমন সুন্দর ছিল না বা লুক্রেটিভ ছিল না। তো তারা এটা নিয়ে অপেক্ষা করে আসলে তৃষা কখন একটু লুক্রেটিভ হবে বা তাকে তার ক্ষতি করা পসিবল হবে। তো তারা সুযোগটা পেয়েছে অপারেশনের পর থেকেই, মানে অপারেশনের পরে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায় তখন থেকে আসলে তাদের অত্যাচারটা শুরু হয়। তো হুজুর অনেক ইয়ের পরে কোনো সলিউশনে আসতে পারছিল না। পরে হুজুর করে কি একটা সার্কেল আঁকে, মাটির মধ্যে একটা সার্কেল আঁকার পরে ওখানে একটা বাঁশের লাঠি দিয়ে আসলে দোয়া পড়া হয় আর ফু দেওয়া হয়, আর ওই সার্কেলের মধ্যে আঘাত করতে থাকে। তো সার্কেলের মধ্যে আঘাত করতে থাকলে নর্মালি তৃষার কিছু হওয়ার কথা না। তো বাট তৃষার শরীরে কিছু কিছু জায়গায় দাগ পড়ে যাচ্ছিল, লাইক অনেক জোরে কাউকে আঘাত করলে যেরকম একটা দাগ পড়ে যায় শরীরে, ব্যাপারটা ওরকম আর কি, ওরকম দাগ পড়ে যাচ্ছিল। তো তারপরেও হঠাৎ মানে তৃষা বলছিল যে এইগুলা করে কোনো লাভ হবে না, আমরা আসলে মেয়েটাকে কখনোই ছাড়বো না, আমরা 3 বছর ওর পিছনে ছিলাম, আমরা ওর জীবন নিয়েই মুক্ত হব। তো হুজুর অনেক দোয়া দুরুজ পড়ার পরে বাড়ি বন্ধ করা হয় কয়েকটা ওয়েতে, কিন্তু তারপরেও এই সমস্যাগুলো আসলে থেকে যায়, ঠিক আছে। তারপরে আমাদের বাড়ি মানে জিসাদের বাড়ির পাশে এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার এক হুজুরকে আনা হয়। ওই হুজুর পরে আসার পরে আবার ব্যাপারটা আবার টোটাল শিওর হওয়ার পরে বলে যে কি হলে আপনারা এই মেয়েকে ছাড়বেন। তো তাদের একটাই কথা যে আমরা কোনোভাবেই তাকে ছাড়া হবে না, আমরা এই মেয়ে জীবন নিয়েই তবেই মুক্ত হব।
তো তারপরে ওই হুজুর আসলে অনেক দোয়া দুরুজ পড়ার পরে মুনার ভিতর থেকে তৃষার ভিতর থেকে আসলে ওগুলোকে বোতলবন্দি করা হয়, বোতলবন্দি করার পরে মাটিতে পুঁতে ফেলা হয়। এখন নর্মালি একটু ব্যাপারটা নর্মাল আছে, এখন একটু সমস্যা কম হচ্ছে, বাট মাঝে মাঝেও একটু সমস্যা হয় আর কি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো এভরিওয়ান, আমি ফারহান চৌধুরী, পুরান ঢাকা থেকে বলছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাদের মূলত পুরনো ঢাকার একটা ঘটনা। গতকাল রাত্রে যেটা হয় যে আমি আমার মার জন্য একটা মেডিসিন কেনার জন্য আমার বাসার খুব কাছেই একটা স্টোরে যাই, এবং তখন ছিল রাত 8টা থেকে 8:30, এবং ওই সময় আমাদের পুরনো ঢাকার যে অবস্থাটা দেখলাম সেটা দেখে আমি যখন আমার বাবা মা অথবা যারা আরো বয়স্ক যারা ছিলেন, যেমন আমার নানু ছিলেন, ওনাদের কাছে যখন আগের সেই ঢাকার কথা শুনি, জনমানব শূন্য, তো সেই তখনকার কথাগুলো মনে পড়ে গেল। এরকম একটা ঘটনা আমি এর আগেও ভূতে ফেমে শেয়ার করেছি, আমাদের 15 টাকার অনেক আগে। বাট এই ঘটনাটা মোটামুটি 1-2 মাস পুরনো হবে। তো এই ঘটনায় যেটা হয় যে আমি একবার অফিস করে মানে বাসার দিকে রওনা দিব, তখনই আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে বন্ধু তুমি আমার বাসায় একটু আসো, মানে এমার্জেন্সি একটা কাজ আছে। তো আমি যেটা করি যে একদম ডাইরেক্ট ওখান থেকে অফিস থেকে ডাইরেক্ট আমার বন্ধুর যে বাসা সেটা হচ্ছে ওর নারিন্দাতে ওর বাসা, ওখানে চলে যায়। এবং ওর বাসার হচ্ছে এক্স্যাক্টলি নারিন্দাতে যে একটা খ্রিশ্চান কবরস্থান আছে, অনেক বড় একটা কবরস্থান, ঠিক ওটার পিছনে কয়েকটা গলি পিছনে ওর বাসা, এবং ওর বাসার ঠিক পাশেই আরেকটা ছোট ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ড, যেটা আমি অনেক আগের থেকেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি, কিন্তু এক্স্যাক্টলি কখনো এটার ভিতরে ঢোকার সুযোগ পাইনি। এবং যেটা শুনেছি যে এখানে অনেক পুরনো যারা ব্রিটিশ আমলে, যারা ব্রিটিশরা যখন এখানে থাকতো, পর্তুগিজরা যখন এখানে থাকতো, তখন এই ওয়ারি নারিন্দা এখানে যখন তারা থাকতো, তখন তারা যখন মারা যেত তাদেরকে এই গ্রেভিয়ার্ড গুলোতে কবর দেওয়া। এটা ঠিক আরো প্রায় 200-300 বছর আগের পুরনো গ্রেভিয়ার্ড, এবং এটা ওর বাসার পাশে আরেকটা ছোট, খুব একটা বড় না, কিন্তু এটার যে মেইন গেটটা সেটা কিন্তু সবসময় লাগানো থাকে, মানে এটার ভিতরে আসলে কখনো আমি কাউকে যেতে দেখিনি আসলে। তো আমি আমার বন্ধুর বাসায় গেলাম, এবং ওর বাসায় যাওয়ার পর যেটা হলো যে ওর বাসা কিন্তু অনেক পুরনো, এরকমই প্রায় 100 বছর তো মিনিমাম হবেই, অনেক পুরনো জীর্ণশীর্ণ একটা বাসা, কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় বাসাটা। ওর বাসার যখন আপনি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবেন, তখন ঠিক ওই ছোট ছোট যে পুরোনো দিনের যে উইন্ডো গুলা, সেখান থেকে আপনি সেই কবরস্থানটাকে দেখতে পারবেন। এরকম খুব সুন্দর একটা বাসা। বাসায় যাওয়ার পর আমাকে যেটা বলে, এক্স্যাক্টলি ওর বাসায় ওর মানে বড় অপুর একটা বিবাহ অনুষ্ঠান সামনে থাকার কারণে ও আমাকে ওর বাসায় ডাকে, মানে প্ল্যানিং এর জন্য যে কি করব, কিভাবে করা যায়, এই ধরনের ইনভাইটেশন সবকিছু মিলিয়ে। তো আমাকে যেটা বলে যে বন্ধু চলো আমরা ছাদে যেয়ে বসে কথা বলি। তো ছাদে যখন গেলাম, তো ছাদের বর্ণনাটা একটু দিব। ছাদটা অনেক বড় আসলে, মানে অনেকটা ট্রায়াঙ্গেল শেপের ওদের বাসাটা, এবং মোটামুটি ভালোই বড়। 2 দিকে গাছ আর একদিকে হচ্ছে কবরস্থান, ওই সাইডটাতে কোনো বাসা নেই। তো ওই কবরস্থানটা মানে যে খ্রিশ্চান যে গ্রেভিয়ার্ডটা, ওইটা ছাদে গেলে খুব ভালো মতো এটা দেখা যায় ভিতরের ইয়াগুলো, কিন্তু যেহেতু অন্ধকার ছিল এবং তখন ছিল রাত 9টা হবে মিনিমাম, এরকম 9টা 9:30, তো খুব একটা দেখা যাচ্ছিল না। তো আমরা যে সাইডটাতে বসলাম ছাদের, ঠিক ওখান থেকে ডাইরেক্ট গ্রেভিয়ার্ডটা দেখা যায়, এবং ওই জায়গাটা একদম নিরিবিলি বলা যায়। এবং ওদের ছাদের একটা জায়গায় যেটা ছিল, যে আমরা যেমন অনেক সময় পাবলিক টয়লেট দেখি না, যে ছোটখাটো পাবলিক টয়লেটের মতো, মানে অনেক সময় মানুষ যেটা রাস্তায় আমরা দেখি, তো ওদের ছাদের একটা সাইডে এরকম 2টা
মানে টয়লেট করার মতো মানে একটা জায়গা ছিল, যেটা আর কি অনেক পুরনো, অনেক আগের বানানো। মানে ওখানে এখন কোনো কিছু নেই, মানে জায়গাটা জাস্ট অ্যাবান্ডেন্টের মতো পড়া, অনেক গাছ টাছ হয়ে গেছে, একদম পুরনো একদম একটা জায়গা। অথবা আগে কোনো বাথরুম ছিল যেটার আর কি আপনার ছাদ টাদ ভেঙে গেছে, এখন জাস্ট এটা খোলা একটা পড়ে আছে, এরকম দুইটা এরকম। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা এরকম এখনো কেন রেখেছিস, এটাকে জাস্ট ভালো মতোই করে দিলেই তো হয়ে যায়, এটাকে ভেঙে দিলেই তো হয়ে যায়। তো বললো যে একেবারে যখন এটাকে পুরো বাসাটা চেঞ্জ করা হবে, ডেভেলপারকে দেওয়া হবে, তখন এমনি এগুলো ভেঙে দেওয়া হবে, এই জন্য আর কিছু বলেনি। আর ওদের বাসার আরেকটা স্পেশালিটি, ওদের বাসার পিছনে যে চিলেকোঠার উপরে দুইটা বড় বড় গম্বুজ, এবং অনেকেই বাসাটাকে মন্দির আলা বাসা নামেও চিনে। তো যারা ওখানকার লোকাল তারা হয়তো এটাকে চিনে থাকবেন। তো এটা একটা স্পেশালিটি যেটা দূর থেকে দেখা যায়, এবং কোন এক সময় কোন এক হিন্দু জমিদারদের বাসা হয়তো বা এটা ছিল। এবং ওদের বাসায় আরেকটা জিনিস যেটা আমি দেখেছি যে বিভিন্ন হিন্দু যারা আছেন তা ওনাদের বাসায় গেলে দেখা যায় যে ওই প্রতিমা রাখার জন্য ছোট ছোট খোপের মতো অনেক জায়গা থাকে। তো এরকম ওদের বাসায় অনেক দেখেছি আমি, ওদের প্রত্যেকটা রুমে এরকম প্রতিমা রাখার জন্য বিভিন্ন ছোট ছোট খোপের মতো রয়েছে। তো তখন বুঝলাম যে বাসাটা হয়তো বা হিন্দু কোনো জমিদার আমলের বাসা, অনেক পুরনো, এবং ওরা এটা একটা ডেভেলপারকে দিয়ে দিবে খুব রিসেন্টলি। তো যাই হোক, মেইন ঘটনায় আসি। তো আমরা বসে কথা বলতেছিলাম জাস্ট এই কিভাবে প্ল্যান করা যায়, কি করা যায় এসব। আর এই কথা বলার সাথে সাথে ওই কবরস্থানটার দিকে বারবার চোখ যাচ্ছিল, যদিও কবরস্থানটাতে কিছু দেখতে পাইনি। একটা পর্যায়ে আমার ফ্রেন্ড আমাকে বললো যে তুই একটু বস, আমি একটু আমার ফোনটা নিয়ে আসি, আমি ফোনটা আনতে ভুলে গেছি, এরকম কিছু একটা। ও জাস্ট আমাকে ওখানে একা রেখে জাস্ট ওর ফোনটা আনতে গেল, এবং ফোনটা আনতে গিয়ে প্রায় 10 মিনিট কি 15 মিনিটের মতো হয়ে গেল। আমি চিন্তা করলাম যে কি ব্যাপারে ফোন আনতে গিয়ে এতক্ষণ এত লেট। আর জায়গাটা যথেষ্ট স্পুকি ছিল, এবং আমার কেন জানি ছাদটাতে যাওয়ার সাথে সাথে কিছু স্মেল আমি পাই, যেটা হচ্ছে ভেজা মাটির গন্ধ যেরকম না, ঠিক এরকম স্মেল আমি পেতে থাকি। এবং আমি আগেও শুনেছি অনেকের কাছ থেকে যে এরকম ভেজা মাটির গন্ধ, তারপরে মাংসের গন্ধ, পচা মাংসের গন্ধ, এগুলো আসলে খুব একটা ভালো সিমটম না। আসলে আশেপাশে যদি কোনো অশরীরী কিছু থাকে তখন এই ধরনের স্মেল গুলা পাওয়া যায়। এগুলো আমি আমার বাবার কাছ থেকেও শুনেছি, এবং আমাদের বাসা যেটা পুরোনো থাকে সেখানেও আমি আগে যখন পুরোনো বাসা ছিল তখন ছাদে গেলে এরকম স্মেল পেতাম। তো আমি যেটা করলাম যে আমি বসে আছি, আমি ওকে কয়েকটা ফোন করার চেষ্টা করলাম। তো আমি দেখলাম যে ওর ফোনটাতে ফোন ঢুকছে না। আমি চিন্তা করলাম আচ্ছা যাই হোক, আমি ছাদটা ক্রস করে মানে নিচের দিকে ওদের রুমেই যাই, কারণ হয়তো বা কোনো কাজে বিজি হয়ে পড়ছে। তো আমি যখন ছাদের যেখানে জায়গাটায় বসেছিলাম কবরস্থানের উল্টা পাশে, ওই ছাদের যে সাইডটাতে, ওখান থেকে হেঁটে ওই যে টয়লেটের মতো যে বললাম, কিছু ভাঙা টয়লেটের মতো, ওইখান থেকে ক্রস করব, ঠিক ওখানে আমি দেখি যে আমার ফ্রেন্ড ওখানে দাঁড়ানো, এবং কিছু একটা ও করতেছে ওই টয়লেটের ওখানে যেও কিছু একটা করতেছে। আই থিঙ্ক আমি নিজেও অবাক হয়ে গেলাম যে ও এটা কি করতেছে আসলে, মানে ইজ দ্যাট পসিবল। মানে আমি ওরে বললাম যে তুই এগুলো মানে এখানে এখানে কেন করতেছিস, টয়লেটে যা, মানে ওইখানে দাঁড়ায় কিছু একটা করতেছে এরকম কিছু একটা। আমি নিজেও দিকে ভয় পেয়ে গেছি যে এটা কি করতেছে ওর নিজের বাসায়, এটা একটা অ্যাবান্ডেন্ট টয়লেট, তাই না এরকম। তো আমি ওকে জাস্ট পিছন দিক দিয়ে একটা জাস্ট ধাক্কা দিছি, যে চেহারাটা তখন দেখা যাচ্ছিল না, অন্ধকার ছিল, ছাদে কোনো লাইটও ছিল না। জাস্ট ওকে জাস্ট আমি একটা টাচের মতো করছি। জাস্ট টাচ করার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ঠান্ডা কিছু একটা, ফ্রিজ থেকে যখন মাংস বের করলে দেখবেন যে খুব ঠান্ডা থাকে, ঠিক ওরকম কোনো কিছু মাংসের তলার দিকে আমি টাচ করলাম, এরকম কিছু একটা। সাথে সাথে আমার মানে একটু ভয় লেগে গেল যে এটা আমি কি টাচ করলাম আসলে। আমি জাস্ট তখন সাথে সাথে ওর সাথে কোনো কথা না বলে, মানে জাস্ট ওই জিনিসটাকে ভালো মতো মানে ওটা কি আমার ফ্রেন্ডই ছিল না কি ছিল আমি আসলে জানি না। জাস্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমার ফ্রেন্ডেরই পিছনের দিকটা জাস্ট মানে ওর শোল্ডারটা আমি টাচ করেছি, এবং ও কাপড় মানে টি শার্ট পরা ছিল, যে টি শার্টটা পরেও আমার সামনে বসা ছিল ঠিক সেই টি শার্টটা। আমি তখনই শিওর ছিলাম যে ও আমার ফ্রেন্ডই। তা আমি ওকে টাচ করার সাথে সাথে বুঝলাম যে এটা আসলে মেবি অন্য কিছু হবে, এবং সাথে সাথে আমি ওখান থেকে দৌড়ে যেটা করি যে ওই জায়গাটা লিভ করার চেষ্টা করি এবং নিচের দিকে চলে আসি। এবং নিচে এসে সাথে সাথে আমার ফার্স্টে যে ইয়াটা পড়ে
যে আন্টি যে আছেন, আন্টির সাথে দেখা হয়। আন্টিকে বলি যে আন্টি আমার ও কোথায়, আমার ফ্রেন্ডের নাম তো আমি বলছি না। তখন উনি আমাকে বলেন যে ও তো টয়লেটে। আমি বললাম যে টয়লেটে কোথায়, টয়লেটে? তো দেখলাম যে হ্যাঁ আসলেই যে ওদের যে করিডোরের পাশে যে ওদের যে পার্সোনাল যে টয়লেট, সেই টয়লেট থেকে ও বের হলো। এবং ও টয়লেট থেকে বের হতে যেতে আমি ওরে বললাম যে তুই মানে এত তাড়াতাড়ি থেকে আসলি কিভাবে, আর উপরে তুই মানে কি করতেছিলি? তখন ওরা বললো যে আমি তো উপরেতে যাইনি, আমি তো জাস্ট আমার ফোনটা নিতে নিচে আসছিলাম, আসার পর একটু টয়লেটে গেলাম, এই জন্য লেট হয়ে গেল। বা আমি তখন ওকে আমি খুব মানে অবাক হয়ে গেলাম যে এটা আসলে এরকম আসলে কি হলো, এটা আসলে এটা কি ছিল আসলে। তখন ওকে আমি সব ঘটনা বললাম এবং ওকে নিয়ে ছাদে গেলাম, দেখলাম যে না ওই জায়গাটা ওরকম স্পুকি, জাস্ট কিছু ঝোপঝাপ ঝোপের মতো এখানে ছোট ছোট গাছের মতো হয়ে আছে, জাস্ট জায়গাটা অ্যাবান্ডন ওরকমই পড়ে আছে। এবং ও আমাকে বললো যে আসলে কি দেখলি এরকম, আমি আসলে বলতে পারবো না কি, তবে আমার মা আন্টি যেটা বললেন যে অনেক পুরোনো বাসা তো এই সাইড, মানে এইখানে যেটা হয় যে এশার পর পর আসলে এশার নামাজের এশার আজান হয়ে যাওয়ার পর তারা ছাদে খুব একটা উঠে না, কারণ তারা আগে থেকেই জানতো, তারা যখন ছোট ছিল এই বাসাতেই তারা ছোট থেকে বড় হয়েছে, তারা তাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন তারা বলতেন যে এশার নামাজের পরে কখনো ছাদে উঠবা না, জিনিসটা ভালো না। তবে এখনকার আমরা মডার্ন যুগে এই জিনিসগুলো বিশ্বাস করি না। তারপরেও আন্টি আমাকে বললেন যে হয়তোবা তুমি কিছু একটা দেখেছো, আর এখানে যে পাশে যে অ্যাবান্ডন যে কবরস্থান এটাও খুব ভালো না, এখানে অনেক ব্রিটিশদের কবর, অনেক যারা ব্রিটিশ ছিলেন, পর্তুগিজ ছিলেন, অনেকে 200 বছর আগে 150 বছর আগে মারা গিয়েছেন, ওদের কবর আছে। তো জায়গাটা স্পুকি, জায়গাটা ভালো না আসলে। মানে আমরা নিজেরাও বিল্ডিংটাকে ভেঙে নতুন একটা বিল্ডিং করবো ডেভেলপারকে দিয়ে। তো জিনিসটা আসলে স্পুকি ছিল। এবং আমার লাইফে যে ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো হয়েছে এর মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য নিউ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট, এবং এটা আমি সবথেকে কাছ থেকে দেখেছি। আর আমার বাসায় যেটা আমার সাথে হয়েছিল সেটা জাস্ট আমি ফিল করেছিলাম এবং সাউন্ড শুনেছিলাম, কিন্তু এরকম একেবারে টাচ করার মতো কোনো সিচুয়েশন কখনো আসেনি। বাট ভাইয়া আমি এখনো যেটা বলবো যে আমি যেটা আমি এখনো জাস্ট ওই যে ফ্রিজ থেকে মাংস বের করলে যেরকম একটা টাচ পাওয়া যায় ঠান্ডা, সেই টাচটা এখনো আমি আমার হাতে অনুভব করতে পারি যখন আমি টাচ করেছিলাম। ইটস আসলে রিয়েলি স্ক্যারি ছিল আমার জন্য, এবং এটা একটা নতুন ঘটনা আমার লাইফের। জানি না আমি এই ঘটনাগুলো কেন মাঝে মাঝে আমি ফিল করতে পারি। অনেকে বলে যে অনেকে তাদের লাইফে ভূত টুত এগুলো কিছুই দেখেনি, বাট হু নোজ কখন কে দেখে ফেলে বলা যায় না। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া। আফরান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফরান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেশের বাইরের একটি ঘটনা শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ হাসিব রহমান। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। উনি ড্রাইভিং লাইসেন্সধারী একজন ব্যক্তি, আর এই কারণে উনি অনায়াসেই বিভিন্ন জায়গায় ইজিলি প্রবেশ করতে পারেন, যেহেতু বৈধ লাইসেন্স রয়েছে ওনার। মূলত যেই জায়গাকে কেন্দ্র করে ঘটনা, সেই জায়গার নাম হচ্ছে জাজিরা আল হামরা। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর এবং ভুতুড়ে হিসেবে পরিচিত যে ইউটিউবে সার্চ দিলে এই জায়গা কেন্দ্রিক ভিডিও পাওয়া যাবে। গুগল ম্যাপে সার্চ দিলেও এই জায়গার অবস্থান নির্ণয় করা যাবে। অনেক ভয়ের ঘটনা এইখানে রয়েছে। এই ভুতুড়ে গ্রামের ব্যাপারে লোকমুখে অনেক জল্পনা কল্পনা, ভয়ঙ্কর, প্যারানরমাল অনেক কথাই শুনতে পাওয়া যায়। শোনা যায় এই গ্রামটাতে শুধুই নাকি জিনেদের বসবাস। জনমানব শূন্য ধুধু মরুভূমির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটা গ্রামের বাড়িঘরের কিছু ধ্বংসাবশেষ। একটা সময় এখানে মানুষজন থাকতো, এটা বোঝা যায়, কিন্তু কোনো এক কারণে কেউ থাকে না। এখন শুধুই এক পরিত্যক্ত গ্রাম। দিনের বেলা মানুষ পরিদর্শন করার জন্য যায়, কিন্তু রাতের বেলা কেউই সেখানে যায় না। অনেকেই আগ্রহ নিয়ে সেখানে গিয়েছে, আর গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায়
পতিত হয়েছে, জীবন নিয়ে টানাটানিও হয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। এবার আসি মূল ঘটনায়। এই যে হাসিবুর রহমান ভাই বা হাসিব ভাই, উনি, ওনার মামাতো ভাই ফাহিম, ওনার বন্ধু নাদিম এবং তালিম, এই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনারা রাতের বেলা এই জাজিরা আল হামরা নামক স্থানে যাবেন, সেখানে সারা রাত আড্ডা দিবেন, দেখবেন যে আসলে সেখানে কিছু দেখা যায় কিনা, নাকি এই সব কিছুই গুজব, শুধুই পর্যটকদেরকে আলাদাভাবে টানার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু অনেক প্লেসগুলোকে হন্টেড বলে চালিয়ে দেওয়া হয়, আর সেটা দেখার জন্য অনেক লোক সেখানে যান, টিকিট কাটার ব্যবস্থা থাকে, সেখানে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। কিন্তু সেই জায়গাগুলোকে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় না, কারণ ইনভেস্টিগেশন করলেই তো সেই জায়গার ভেতরের তথ্যগুলো বেরিয়ে যাবে। আসলে কি এটাও ওরকমই কিছু কিনা, এটাই মূলত জানার একটা আগ্রহ ওনাদের ভিতরে ছিল। তো ওনারা সময় করে একদিন ফিক্সড করেন যে কবে যাবেন, কখন যাবেন। ওখানে কিন্তু এক ধরনের লম্বা জুব্বা টাইপের, সম্ভবত ওইখানকার শব্দে কান্দুরা বলে, আমরা জুব্বা বলি, ওখানে কান্দুরা বলে। ওনারা যাওয়ার আগে কিন্তু দোয়া কালাম পরে শরীর বন্ধ করে নিয়েছেন, তারপরে গাড়িতে সূরা চালিয়ে মিডিয়াম ভলিউমে আর কি রওনা দিয়েছেন সেই জায়গার উদ্দেশ্যে। আজমান থেকে সেই জায়গার দূরত্ব 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে গাড়ি চালিয়ে যেতে। ওখানকার রাস্তাঘাট তো অনেক উন্নত, সেখানে 1 ঘন্টা ড্রাইভ করা মানে কিন্তু অনেকটাই দূরত্বের বলতে হবে আর কি। তো ওনারা বেশ ভালোভাবেই গল্প করতে করতে সেখানে চলে যান। ওনাদের গাড়িটা ছিল ল্যান্ড ক্রুজার, 4 হুইলারের গাড়ি, বালুর উপর দিয়ে অনায়াসে সেটা চলতে পারে। তো ওনারা যখন সেই গ্রামের কাছাকাছি চলে আসেন তখন হয়তো রাত হয়ে গেছে, বেশ রাত। তখন হঠাৎ করে ওনাদের মনে হলো ওনাদের শরীরটা শিউরে উঠল, গা শিউরে ওঠার মতো পরিবেশ ওনারা অনুভব করেন। চারদিকে নীরব অন্ধকার, এমন নিস্তব্ধতা, নির্জনতা, সেখানে মনে হচ্ছে এখানে নির্জনতাটা আলাদা কোনো একটা প্রাণী যেটা সন্ধ্যার পরপরই জেগে ওঠে। আর এতটাই অন্ধকার, মনে হচ্ছে পুরো অন্ধকার এই গ্রামটাকে গ্রাস করে ফেলেছে। গাড়ির হেডলাইটের আলো ছাড়া কোনো আলোই নাই, ঘন কালো অন্ধকারে ছেয়ে আসে ওনাদের চারপাশ। কিরকম একটা ভয়ঙ্কর পরিবেশ চিন্তা করুন প্রিয় লিসেনার্স একবার। ওনারা প্রথমবার চিন্তা করেছেন যে গাড়ি থেকে নামবেন, চারদিকে একটু দেখবেন লাইট দিয়ে। ওনাদের কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এমন অন্ধকার চারদিকে, এই থমথমে পরিস্থিতি দেখে কেউ আর গাড়ি থেকে নামার সাহস করেন নাই। গাড়ি দিয়েই মূলত গ্রামের বিভিন্ন সাইড দিয়ে একটা চক্কর দিয়েছেন। তখন সবার মনে হালকা ভয় থাকলেও তেমন কোনো প্রবলেম ওনারা ফেস করেননি বা কিছু দেখেন নাই। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ওনারা চলে আসবেন সেখান থেকে। এই যে হাসিব ভাইয়ের মামাতো ভাই ফাহিম, তিনি প্রথমে বলেন যে চল তো ভাই চলে যাই, এখানে ভালো লাগছে না। যখনই এই প্রস্তাবনাটা আসে এই ফাহিম ভাইয়ের কাছ থেকে, তখন সবাই সম্মতি দেয়, হ্যাঁ হ্যাঁ চলো চলে যাই, এখানে ভালো লাগতেছে না, না জানি কোন এক বিপদে পড়ি, চলো চলে যাই। ওনারা সেখানে 15 থেকে 20 মিনিটের মতো ছিলেন, গাড়ির মধ্যে ছিলেন, নামেন নাই। কিন্তু ওনারা যখন চলে আসবেন, চলে আসার জন্য এই হাসিব ভাই তো ড্রাইভিং সিটে ছিলেন, উনি যখন গাড়ির এক্সিলেটরে চাপ দিয়েছেন, ঠিক তখনই হেডলাইটের আলোতে দেখতে পান যে কালো শাড়ি আলখেল্লা না কি, এটা ঠিক বুঝতে পারেন নাই, কোনো একটা অবয়ব হুট করে গাড়ির সামনে দিয়ে এপাশ থেকে ওপাশে দৌড় দিল, জাস্ট এতটুকুই। তবে ওই সময়টা ছিল 5 থেকে 8 সেকেন্ডের মতো স্থায়িত্ব সর্বোচ্চ, মানে ওনাদের অনুমান আর কি। ওই অবস্থাতে কিন্তু গাড়ির ভিতরে থাকা 4 জনই এই দৃশ্যটা দেখতে পেয়েছিলেন। যেই গ্রামে দিনের বেলাতেই লোকজন খুব একটা আসে না, শুধু মানুষ ঘোরার জন্য আসে, তাও অল্প কিছু মানুষজন, রাতের বেলা তো এখানে কেউই আসে না। সেখানে এই অবয়বটা আসলে কে? এই 4 জনই একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছিলেন, সেটা হচ্ছে যে এই অবয়বটার পা গরু বা উটের মতো, গরু বা উটের পায়ে যেমন খুর থাকে, মনে হলো ওই রকম কিছু একটা। অল্প কয়েক সেকেন্ডের স্থায়িত্ব ছিল তো বিষয়টা, যার কারণে ওনারা যে খুব ভালো করে স্ক্রুটিনাইজ করবেন এমনটা আসলে সম্ভব হয়নি। তবে 4 জনই বিষয়টা দেখেছিলেন, 4 জনই এই জিনিসটার দিকে তাকিয়েছিলেন।
আসলে জিনিসটা কোথা থেকে আসলো, কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলেন না। জাস্ট গাড়ির সামনের আলোতে অল্পটুকু দেখেছিলেন। আর চারদিকে তো এমন অন্ধকার, কোথায় চলে গেল, কি হলো, কোথায় গিয়ে ভ্যানিশ হয়ে গেল, এটা তো বোঝা যায়নি। এটা থেকে তো সবাই অনেক ভয় পেয়ে যান। ওনারা সবাই দোয়া কালাম পড়তে থাকেন। ভয়ে তো সকলের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। হাসিব ভাই যে গাড়ি চালাবেন, গাড়ির স্টিয়ারিং ধরে রাখবেন, এমন অবস্থা ছিল না। ওনার হাত কাঁপছিল প্রচন্ড গতিতে। যাই হোক, তাড়াতাড়ি করে সেখান থেকে বের হওয়ার জন্য ওনারা প্রক্রিয়া শুরু করেন। এখন সমস্যা দেখা দিল আর একটা, সেটা হলো ওনারা মেইন রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই মেইন রাস্তা খুঁজে পাচ্ছেন না। সকলের মোবাইলের ডাটা কিন্তু অন করা, কিন্তু ডাটা চলছিল না, লোকেশন অন করতে পারছিলেন না ওনারা। কিন্তু এখানে ঢোকার সময় বা এই যে 15-20 মিনিট ছিলেন, ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। শুধু ওই অভাবটা সামনে দিয়ে চলে যাওয়ার পরে এই সমস্যা দেখা দিয়েছে। রাত তখন বাজে 12টা। 4 ঘন্টা 15 মিনিট গাড়ি চালিয়েও ওনারা মেইন রাস্তা খুঁজে পান নাই। ভয়ে ওনাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। অনবরত ওনারা দোয়া পড়তে থাকেন। ওনারা বুঝে যান বড় ধরনের একটা বিপদে ওনারা পড়ে গেছেন। ওনারা কিন্তু গাড়ি চালাচ্ছেনই, বিশেষ করে হাসিব ভাই ড্রাইভিং সিটে। কোনোভাবেই হাইওয়ে বা মেইন রাস্তা ওনারা পাচ্ছেন না, তো পাচ্ছেনই না। এমন এক গোলক ধাঁধায় ওনারা পড়ে গেছেন। এর মধ্যে কোনো কাজই মাথায় আসছে না, যে ভালো কোনো কাজের চিন্তা, যেমন আজান দিতে হবে বা এরকম কিছু। কারণ এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আজান দিতে হয়, তাহলে এই ধরনের গোলক ধাঁধা আল্লাহর রহমতে কেটে যায়। কিন্তু এই চিন্তা ওনাদের মাথায় আসছিল না, এতটা ভয় পেয়েছেন আর কি। এমন সিচুয়েশনে পড়লে অনেক সময় মাথা কাজ করে না, আর জায়গাটা এমনিতেও ভয়ঙ্কর। ভোর 4:15 দিকে একজনের মোবাইলে ফজরের আজানের রিংটোন বেজে ওঠে। অনেক সময় অ্যালার্ম দেওয়া থাকে না, এরকম ফজরের আজান বা বিভিন্ন ওয়াক্তের আজানগুলো মোবাইলে বেজে ওঠে। তো ওই রকম টাইমিং করা থাকে কিছু কিছু মোবাইলে। একজনের মোবাইলে এরকম আজানের শব্দ হয়ে ওঠে। এর ঠিক 1 থেকে 2 মিনিট পরই ওনাদের মোবাইলের ডাটা অন হয়ে যায়। তখন ওনারা লোকেশনটা ফাইন্ড আউট করতে পারেন। এরপর ওনারা রাস্তা খুঁজে পান। আজানের সাথে সাথে চারদিকে ওই থমথমে ভাবটাও কমে যায়, আর ওনাদের শরীরটাও বেশ হালকা হয়ে যায়, একটু স্বস্তি ফেরত পান আর কি শরীরে। এরপর তওবা করেন, আর কখনোই এরকম জায়গায় ওনারা মনের ভুলেও আসতে চাইবেন না। এখন কথা হলো, ওনারা যে অবয়বটাকে দেখেছেন, এই অবয়বটা আসলে কে ছিল? আশেপাশের মানুষদের ভাষ্য অনুযায়ী এইটার নাম নাকি উম্মে দোয়াইস, মানে দোয়াইসের মা। সেটা এই সংযুক্ত আরব আমিরাতের খুবই পরিচিত নাকি একটা নারী জিন। তাকে নাকি অনেকেই দেখেছে, আর যার সাথে এই উম্মে দোয়াইসের চোখাচোখি হয় তাকে নাকি কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হতেই হয়। যদিও বা এই জিনিসটার চোখাচোখি ওনাদের হয়নি, এই জিনিসটার চোখ নাকি বিড়ালের মতো আর পা গাধার মতো। এক হাত মানুষের মতো 5 আঙ্গুল, আর এক হাত নাকি লোহার আংটার মতো বাঁকা। ওনারা যে জিনিসটাকে দেখেছিলেন এটা উম্মে দোয়াইস কিনা এটা নিশ্চিত না হলেও পরবর্তীতে যাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছিলেন তারা বলেছেন, তোমরা উম্মে দোয়াইসকেই দেখেছ। এই জায়গাতে উম্মে দোয়াইসকে অনেকেই দেখেছে, একা একা চলে এটা। তো যাই হোক, এরপরে আল্লাহর রহমতে ওনাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি। জায়গাটার নাম আবারও বলছি, জাজিরা আল হামরা। আর উম্মে দোয়াইস আরব আমিরাতের বহুল প্রচলিত একটি জিন, নারী জিন। আসলেই কি তার চোখাচোখি হলে কোনো না কোনো বিপদের মুখোমুখি হতেই হয়? এটা সেখানকার লোকদের ভাষ্য, হতেও পারে। কারণ আমরা আমাদের এবারের একটি ঘটনায় দেখলাম ভয়ঙ্কর এক পিশাচের চোখাচোখি হওয়ার কারণে সেই পিশাচটি কিভাবে এই ফারুক মিয়াকে হত্যা করলো। হতে পারে উম্মে দোয়াইস এরকমই কোনো একটা জিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি হাসিব রহমান ভাইকে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি মোহাম্মদ ওসমান মীর, কুমিল্লার নাঙ্গলকোট আমার বাড়ি। আমি মধ্যপ্রাচ্যের বাহরাইনে থাকি। রাসেল ভাই, আমি ভূতে প্রেমের নিয়মিত শ্রোতা। এখন পর্যন্ত একটা এপিসোডও আমি বাদ দিই নাই। এই প্রথম আমি কোনো ঘটনা পাঠাচ্ছি যেটা আমার নিজেরই এক্সপিরিয়েন্স, নিজের সাথে ঘটে যাওয়া। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। তার আগে আমি জায়গাটার যে বর্ণনা সেটা আগে দিয়ে নেই। এটা আমাদের এলাকারই একটা জায়গা,
আমাদের যে মাঠের এক কোণে জায়গাটা অবস্থিত, সেটা উঁচু একটা কবরস্থান। ওখানে খুবই পুরনো একটা বট গাছ আছে। এটা নিয়ে এর আগেও অনেকের সাথে অনেক কিছু ঘটছে এই বট গাছের কাহিনী। সো আমি এগুলা পরে সময় পাইলে আমি ধীরে ধীরে বলবো। তো বট গাছের নিচে একটা পুকুর আছে, ওইটাও কেউ ইউজ করে না, ওই জায়গাটাই মূলত কেউ ইউজ করে না। ওটা দিনের বেলায়ও খুবই হন্টেড, কেউ ওই দিকে যায় না আর কি। তো একটা পরিবার, তারা আমাদের গ্রামেরই একটা পরিবার, তাদের ওখানে জায়গা আছে বট গাছের নিচে, তারা ভাবতেছে যে ওখানে বাড়ি করবে আর কি। সো তারা ধীরে ধীরে বাড়ির নির্মাণ কাজ শুরু করতেছে। এভাবে তারা দিনে কাজ করে, অন্য বাইরে কাজ করে, ও রাত্রে তারা নিজেরাই তাদের নিজেদের বাড়িটা নির্মাণ করতেছে আর কি ধীরে ধীরে। তো রাত্রে তারা ওখানে যায়, তারা দুই ভাই এবং তার বাপ আছে, সবাই মিলে ওখানে যায়, কাজ টাজ করে, মাটি টাটি কাটে। তো তার যে বড় ছেলেটা, সে একদিন এরকম মাটি কাটতেছে, হঠাৎ করে যখন বট গাছের দিকে লাইট মারলো, তখন সে দেখলো যে কয়েকটা বাচ্চা খেলাধুলা করতেছে আর কি। তো সে এটা দেখার সাথে সাথে তার বাবাকে বাইকে ডাক দিয়ে দেখায়। পরবর্তীতে তারা সবাই সেটা করতে পায়। তো এরপরেও তারা এটা কোনোভাবেই মাথায় নেয় নাই, এটা তারা একসময় ভুলে গেছিল। পরে তারা সম্পূর্ণ ঘর দেওয়া কমপ্লিট করার পরে তারা ওখানে থাকতে শুরু করলো। তো প্রতিদিন রাত্রে তাদের সাথে কিছু না কিছু ঘটতেছে, তাদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে এখান থেকে চলে যাইতে তাদের অসুবিধা হচ্ছে, এখানে বাড়ি করাতে, খুবই অবস্থা খারাপ। এরপরে প্রতি রাত্রে তাদের ঘরের চালায় ঢিল মারা হচ্ছে, বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইতেছে। এরপরেও তারা এখান থেকে যাচ্ছে না আর কি। তো এর কয়েক মাস পরেই তার যে ছেলেটা, ওখানে ফরিদিক্ত একটা টয়লেট আছে বট গাছের থেকে একটু দূরেই, এটা কেউ ইউজ করে না আর কি, এটার দরজা নাই, কেউ ইউজ করে না, ফরিদিক্ত একটা টয়লেট আর কি। তো ওই টয়লেটটা হইতে পারে 5 ফিট মেবি। তো ওই যে লোকটা, সে হইতে পারে 5.5 এরকম হইতে পারে আর কি। তো সে ওখানে বসা অবস্থায় ঝুলে আছে, সে তার ডেড বডিটা ওখানে ঝুলে আছে বসা অবস্থায়, সুসাইড করছে আর কি, যেটা একদমই ইম্পসিবল। ওখানে এভাবে সুসাইড করতে গেলে একটা মানুষ 1 ফুট উপরে তো থাকতে হয়, সে তো বসা অবস্থায়, সে কিভাবে ঝুলে থাকে, একদম বসা অবস্থায় আর কি সে। তো যখন এই খবরটা পুঠা বললো, আমরা সবাই গেলাম, অত্র এলাকার আশেপাশের মানুষ সবাই আসলো, দেখলো এটা। এরপরে তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো এই মাঠ থেকে একটু দূরেই আমাদের ঈদ মাঠটা, এই যে হন্টেড প্লেসটা, এটা থেকে অনেকটা একটু দূরেই আমাদের ঈদ মাঠটা আর কি। তো আমরা ওখানে বসে সব সময় আড্ডা দেই, আমরা ফ্রেন্ড সার্কেল মিলে। তো এরপরের দিন সন্ধ্যার সময় আমি এবং আমার ফ্রেন্ড ওখানে বসে আছি আর কি। পরবর্তীতে আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম যে সুসাইড করা ব্যক্তিটাকে নিয়ে আসছে, তার ডেড বডি নিয়ে আসছে ওখানে শুধুমাত্র তার ফ্যামিলির কয়েকজন লোক, কারণ এটা তো সুসাইড করা, সেজন্য আর কি। তো আমরা গেলাম, খুবই কৌতূহলবশত আমরা গেলাম দেখার জন্য যে ডেড বডি কেমন হয় যে করার পরে। তো পরবর্তীতে আমরা গেলাম, যাওয়ার পরে আমরাও গেছি, সামনে পড়ছি, সাথে সাথে যে কভারটাও খুলছে আর কি, ডেড বডির যে কভারটা। খুবই বিবস্ব একটা চেহারা আমরা দেখলাম, দেখে ভয় পেয়ে গেলাম, কারণ এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমি এবং আমার ফ্রেন্ডের। তো আচ্ছা দেখ, এরপরে আমরা ভয়ে ওখান থেকে চলে আসার পরে ওই দিন ভালোভাবেই গেল, যদিও এটা মাথার ভিতরে ঘুরতেছে সব সময়, এরপরেও খুব ভালোভাবে গেছে। এরপরের দিন সন্ধ্যার সময় সেম টাইমে আমরা ওখানে বসে আছি, আড্ডা দিতেছি আমি এবং আমার ফ্রেন্ড, সেই ফ্রেন্ডটাই। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে বট গাছটার স্পষ্টভাবে আমি দেখতেছি, বট গাছ থেকে উপরের থেকে একটা কালো অবয়ব, লোমস্য একটা এই অশরীরী আত্মা গাছ থেকে ধীরে ধীরে নামতেছে, এবং কি তার ফেসটা যে বানরের যে ফেস, সেমই, একটা মানুষকে যখন এই পোস্টমর্টম করার পরে যে একটা যেমন একটা ফেস বাইর হয়, তার সেম ফেস এটা ধীরে ধীরে নামার পর আমি ভাবলাম কি আমি হয়তো বা ভুল দেখতেছি। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডকে ইনফর্ম করলাম, আমার ফ্রেন্ডও খুব ভালোভাবে তাকায় আছে এটার দিকে। তো আমরা দেখতেছি স্পষ্টভাবে এটা নামতেছে, ধীরে ধীরে নামতে এটা পুকুর পর্যন্ত আইসা, এটা একটা মানুষ নামাজ পড়া অবস্থায় রুকু দিলে এরকম সেম এরকম ভাবে মোর দেন 3 to 4 মিনিটস এভাবে আছে আর কি, রুকু দেওয়ার মতো অবস্থায় অর্ধেক হয়ে আছে আর কি। পরবর্তীতে অনেক 3-4 মিনিট পরে এটা ধীরে ধীরে পুকুরের দিকে নামে গেছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টা দেখে আমরা ভয় পেয়ে গেছি, আমরা পরে বাসায় চলে গেছি। তো বাসায় গিয়ে আমি পড়তে পারতেছি না, পড়ার প্রতি আমার খুবই অমনোযোগী হয়ে গেছি, খুবই খারাপ লাগতেছে, আমার শারীরিকভাবেও খুব ভালো লাগতেছিল না আমার। তো আমি কি করছি, আমি 9টার সময় শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া করি নাই।
তো শুয়ে পড়ছি কিন্তু আমার ঘুম আসতেছে না। আমার বেডরুমে এখানে আমি শুইছি, আমার আম্মুরা ভাবতেছিল আমি টেবিলের উপরে এখনো বসা পড়তেছি, কারণ আমি 10টার পরে খাওয়া দাওয়া করতাম। তো আমার আম্মুরা পাশের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া করতেছে, আমি আওয়াজ পাচ্ছি, তাদের কথার আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি যে 1 ঘন্টা ধরে শুয়ে আছি আমি ঘুমাই নাই। তো আমার যে পড়ার টেবিলটা এটা আমার মানে বেডের সাথে অ্যাডজাস্ট করা আর কি। তো আমি যখন শুই তখন আমি স্পষ্টভাবে পড়ার টেবিলের নিচে আমি দেখতে পাই আর কি। তো আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে সেম যে অবয়বটা, লোমস্য যে অবয়বটা, এবং কি মানে মুখটা লম্বা, বানরের মতো লম্বা একটা মুখ, এটা আমার দিকে খুবই খুবই মানে এই তিক্ততা হইলে একটা মানুষ এরকম মানে এইভাবে তাকাই আছে আমার দিকে, চোখগুলা লাল করে আমার দিকে তাকাই আছে, মনে হয় যে আমার উপরে খুবই রাগ, এরকম অবস্থা। পরে আমি দেখছি, আমি যখন তাকাইছি মানে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে এটা লাফ দিয়ে আমার বুকের উপরে বসে আমার মানে এই গলা চাপ দিয়ে ধরছে 2 হাত দিয়ে। তখন আমি আমার শরীরে বিন্দু মাত্র করতে পারি নাই, একদম আমার মনে হইতেছে আমি খুবই একটা বডি, ডেড বডি যেরকম, আমি এরকম কোনো লড়তে চড়তে পারতেছি না, আমি আওয়াজও করতে পারতেছি না। 30 সেকেন্ড পরে হইতে পারে আমি হঠাৎ করে মানে আওয়াজ করতে পারছি, আমি আমার আম্মুরে জোরে একটা ডাক দিছি, একটা ডাকে দিছি, ডাক দেওয়ার সাথে সাথে এটা লাফ দিয়ে নিচে নামে গেছে। নামে যাওয়ার পরে আমি আর এটার দিকে না তাকাই, আমি সাথে সাথে ব্ল্যাঙ্কেটটা আমার মাথার উপরে দিয়ে দিছি, আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে গেছি। তো আমার আম্মু আমার ডাক্তারটা শুনতে পাই আসছে, আইসা বলতেছে কি হয়েছে। পরে লাইট জ্বালাইছে, আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে আমি কি আমার আম্মু নাকি অন্য কেউ, কারণ আমি তখন মানে বিশ্বাসই করতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। তো আমি ভয়ে আর আমি করি নাই, মানে ব্ল্যাঙ্কেটের থেকে বাইরে নেই আর কি। তো পরবর্তীতে আমার আম্মু আবার লাইট বন্ধ করে চলে গেছে, চলে যাওয়ার পরে আমি আচ্ছা স্বাভাবিক হইলাম অনেকক্ষণ পরে। তো এটা আমি আর কাউকে বললাম না, ভাবলাম যে এটা আমার ভুল হইতে পারে। তো এরপরের দিন সন্ধ্যার সময় আমার আম্মু আমারে বলতেছে যে দোকান থেকে কিছু নিয়ে আসার জন্য, সামথিং কিছু একটা নিয়ে আসার জন্য বলতেছে। তো আমি দোকানে যাচ্ছি, দোকানে যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে বাইরে হইলে মানে 2 মিনিট হাঁটার পরেই একটা মোড় আছে, এখানে 3 রাস্তার মোড়, এখানে একটা তাল গাছ আছে, খুবই পুরনো একটা তাল গাছ। এই তাল গাছকে নিয়েও অনেকগুলা ঘটনা আমাদের গ্রামে শুনতে পাওয়া যায় আর কি। তো এটা কেউ কাটেও না, কেউ এটার মানে কোনো কিছুই ঢালও কাটে না, কিচ্ছু কাটে না। তো আমি লক্ষ্য করলাম যে এই তাল গাছের নিচ থেকে মানে একটা সাদা একটা এই মুরগি এবং কি ছোট ছোট 3-4টা বাচ্চা মানে সিধা এত লম্বা তাল গাছে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে। পরে একদম উপরে যখন উঠলো তখন আমি দেখলাম সেম যে অবয়বটা এটা বসে আছে আমার দিকে, খুবই মানে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে এবং কি চোখগুলা খুবই লাল করে আছে। তো পরে আমি আর মানে ওটার দিকে না তাকাই, আমি সাথে সাথে মানে দৌড় দিয়ে বাসায় চলে গেছি, খুবই মানে সন্ধ্যার সময়, তখন সময়টা ছিল খুবই সন্ধ্যা। তো আমি সাথে সাথে বাসায় চলে গেছি, বাসায় চলে যাওয়ার পরে আমি কাঁপতেছি, আমার মুখ দিয়ে কোনো কথা বাইর হতেছে না। আমার আম্মু বলতেছে মানে এটা আনছত নি, কি হয়েছে তোর, তুই কি ভয় পাইছত নাকি, কি হয়েছে? আমার আম্মু আমার অনেক মানে কোশ্চেন করতেছে, আমি প্রায় আধা ঘন্টার মতো কোনো কথাই বলতে পারতেছি না। তো পরবর্তীতে যখন আমি নর্মাল হইলাম, আমি ধীরে ধীরে আমার আম্মুকে বিষয়গুলা খুলে বললাম এট ফার্স্ট থেকে। তো আমার আব্বু একজন হুজুর মানুষ, আমার আব্বু মানে ঝাড়ফুঁক করে, এগুলা খুবই ভালো জানে। তো আম্মু যখন আব্বুরে বলছে, আব্বু আমার আইসা পানি পড়া দিছে বা তাবিজ টাবিজ যা ঝাড়ফুঁক লাগে এগুলা করছে, করার পরে আমি একটু স্বাভাবিক হইলাম। বাট 6 মাস পর্যন্ত আমি একা ঘর থেকে বাইরে হতে পারতাম না। আমার আম্মু কোথাও যদি আমাকে এক রুমে রেখে আরেক রুমে গেল, আমি খুবই চিৎকার দিয়ে উঠতাম, ভয় পাইতাম, আমি খুবই একটা আতঙ্কের ভিতরে ছিলাম। আমাকে নিয়ে আমার ফ্যামিলি খুবই মানে আতঙ্কে ছিল, কারণ আমি এরকম কেন করতেছি তারা নিজেরাও বুঝতেছিল না। তখন আমারও মাথায় ধরতেছে না যে আমি কেন করতেছি। তো পরে পরে ধীরে ধীরে মানে আমি স্বাভাবিক হইলাম। এর পরে আমি প্রায় 1-1.5 বছর পরে আমি আর এটা থেকে আর কোনো কিছু রিয়েলাইজ করি নাই। 1-1.5 বছর পরে আমি যখন বাইরে আসছি, বাইরে আসার পরে আমি শুনতে পাই যে তার যে মেজো ছেলেটা সে ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে। ঠিক আছে নি, মানে নো রিজন, এটা সুসাইড করছে সে, কারণ সে নিজে ইচ্ছাকৃত ভাবে, ওখানে লোকে দেখতেছে যে মানে নিজে ইচ্ছাকৃত ভাবে সে নাকি মাথাটা মানে রেল লাইনের উপরে দিয়ে দিছে, বা সে হিজ ডাই। তো এরপরে কয়েক মাস পরে তার যে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা মানে বিষ খাইছে, বিষ খাই সুসাইড করছে। তো সুসাইড করার পরে তারা মানে তখন রিয়েলাইজ করতে পারলো যে একে 3টা মানুষ মানে সুসাইড করতেছে, কেন করতেছে কোনো রিজন ছাড়া, তারা কোনো খুঁজে পাচ্ছে না। তো এক পর্যায়ে তারা ওই যে আগে যে স্বপ্নে দেখানোর যে কাহিনীগুলো, এগুলা তাদের মনে পড়লো, এবং কি তারা এখন
অলরেডি ওই জায়গা থেকে তারা চলে গেছে, ওই জায়গাটা ছেড়ে তারা চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। সো এটা ছিল আমার ঘটনা, যদিও ঘটনাটা অনেক লম্বা, আমি আসলে গোছাই বলতে পারতেছি কিনা সেটাও আমি জানি না, কারণ এটা আমার ফার্স্ট স্টোরি ছিল। তো ধন্যবাদ লিসেনার, ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি রিপন লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন রাজবাড়ী জেলার একজন। তিনি তার নাম ঠিকানাগুলো ব্যবহার করতে মানা করেছেন। তিনি আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন সেখানে তিনি তার ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন। তো আমি ঘটনাটা শুরু করতেছি। রাজবাড়ী জেলার এক প্রত্যন্ত গ্রামের নাম না জানা একটি জমিদার বাড়িকে ঘিরে, যা স্থানীয়দের কাছে অন্ধকূপ জমিদার বাড়ি নামে পরিচিত। এর কারণ ছিল, এই অন্ধকূপ জমিদার বাড়ির নাম হওয়ার কারণ একটা হচ্ছে, জমিদার বাড়ির পিছনে ছিল একটা প্রকাণ্ড কুয়ো। কুয়ো বলতে এলাকার মানুষরা আগে যে কুয়ো থেকে পানি তুলতো, পানি সরবরাহ করে খাওয়ার পানি বা গোসলের পানি, কাপড় ধোয়ার পানি সরবরাহ করতো, সেটাকে কুয়ো বলতো। একটা গর্ত করে সেটাকে কুয়ো দ্বারা, বিশাল একটা গর্ত খুঁড়তো, এটাকে কুয়ো বলতো। এই কুয়োর গভীরতা এত বেশি ছিল যে দিনের বেলাতেও তার তল দেখা যেত না, এতটা গভীর ছিল। আর এই কুয়োটা ছিল এই জমিদার বাড়ি শেষ, এই জমিদারের শেষ জমিদারের সময়, সেই সময় ছিলেন হচ্ছে প্রভাস চন্দ্র, এটা একটা ছদ্মনাম। তো প্রভাস চন্দ্র ছিলেন নিঃসন্তান, সেই সময় এই কুয়োটা খোঁড়া হয়। তো প্রভাস চন্দ্র জমিতে থাকা অবস্থায় তিনি, তখন তার স্ত্রী ছিলেন হচ্ছে ললিনী দেবী, যিনি জমিদার বংশের প্রদীপ জ্বালাতে না পারার যন্ত্রণায় শেষ জীবনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের আসলে সন্তান হচ্ছিল না, আর এই কারণে জমিদার তার স্ত্রীকে প্রেশার দিচ্ছিলেন। আসলে সেই সময়কার মানুষ বিশ্বাস করতো যে সন্তান না হওয়া আসলে শুধুমাত্র একটা মেয়েরই দোষ, ছেলের দোষ তারা যে হতো এই বিষয়টা জানতো না। তো 1930-এর দশকের শেষের দিকে এই একটা ঘটনা ঘটেছিল। তো সেই সময় নিঃসন্তান সেই নলিনী দেবী এক অদ্ভুত উপায়ে নিজের মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করতে শুরু করলেন। তিনি গ্রামের কারিগরদের দিয়ে হাজার হাজার পুতুল তৈরি করালেন। পুতুলগুলো ছিল মানুষের শিশুর মতো দেখতে, চোখগুলো ছিল কাচের, আর পরনে ছিল মখমলের পোশাক। নলিনী দেবী এই পুতুলগুলোকে নিজের সন্তান মনে করতেন এবং সারাদিন তাদের সাথে কথা বলতেন, গান শুনতেন। জমিদার বাড়ির কর্মচারীরা বলতো নলিনী দেবী নাকি রাতে পুতুলকে নিয়ে বাগানে ঘুরতেন এবং তাদের উদ্দেশ্যে অস্পষ্ট স্বরে কিছু বলতেন। এক কথায় মানুষ তাকে পাগল বলতো যে তিনি আসলে সন্তানের শোকে এরকমটা আচরণ করতেন। তো একদিন জমিদার প্রভাসচন্দ্র খবর পেলেন ব্রিটিশ সরকার তার জমিদারি অধিগ্রহণ করতে চলেছে। প্রভাসচন্দ্র আসলে খবর পেলেন যে ব্রিটিশ সরকার তার জমিদারি অধিগ্রহণ করতে চলেছে। এই খবর শুনে তিনি তো প্রচণ্ড রেগে গেলেন এবং তার সমস্ত সম্পত্তি টাকা পয়সা সেই কুয়োতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে ব্রিটিশরা কিছুতেই নিতে না পারে। এর মধ্যে ছিল তার পূর্বপুরুষদের মূল্যবান গহনা এবং মোহর। ললিনী দেবী তখন পুতুলগুলোকে কুয়োতে ফেলতে নিষেধ করলেন, কিন্তু প্রভাসচন্দ্র তার কথা শুনলেন না। তিনি রেগে মেগে তার সমস্ত অর্থ গহনা এবং মোহরগুলোর সাথে সাথে নলিনী দেবীর পুতুলগুলোকেও সে কুয়োতে ফেলে দিয়ে বন্ধ করতে চাইলেন। প্রচণ্ড রাগের বশে তিনি ললিনী দেবীর সবচেয়ে প্রিয় পুতুলটি সহ সমস্ত পুতুল সেই অন্ধকূপ কুয়োর মধ্যে গভীরে ফেলে ফেললেন। ললিনী দেবী এই ঘটনা কোনোভাবেই সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে কুয়োর মুখে দাঁড়িয়ে অভিশাপ দিলেন যে আমার সন্তানকে কেড়ে নিল তার স্বামীকে উদ্দেশ্যে বললো আর কি, তাদের বংশে কোনোদিন হাসি ফুটবে না, আর আমার এই পুতুলগুলো তার প্রতিশোধ নেবে। তারা ফিরে আসবে। সেদিন রাতেই ললিনী দেবী সেই কুয়োতে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি এতটাই শোকে বিভোর ছিলেন যে সেই পুতুলগুলোকে তাদের সন্তানের মতো ভালোবাসতেন, আর সেই পুতুলগুলোকে তিনি সন্তানের মতো মনে করতেন। তার কাছে মনে হয়েছিল যে তিনি তার স্বামী সেই সন্তানগুলোকে সেই কুয়োর মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে। এই জন্য ললিনী দেবী তিনি আসলে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এতে করে এই আত্মহত্যা করার আগে তিনি তার স্বামীকে অভিশাপ দিয়ে যান। এই ঘটনা প্রায় অনেক দিন পর, 2020 সালের ঘটনা, প্রায় 80 বছর পর ঢাকার একটি ডেভেলপার কোম্পানি অন্ধকূপ জমিদার বাড়িটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল বাড়িটি ভেঙে আধুনিক শপিং মল তৈরি করা। প্রকল্পের দায়িত্বে ছিল শাফিন নামের এক তরুণ প্রকৌশলী। শাফিন এসব অলৌকিক ঘটনা বিশ্বাস করতো না। প্রথম দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যখন শ্রমিকেরা জমিদার বাড়ির ভিতরে ঝোপঝাড় পরিষ্কার করছিল, তখন তারা কুয়োর কাছাকাছি গিয়ে দেখলো সেখানে শত শত পুরনো পুতুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলো ময়লাযুক্ত পুতুল পড়ে আছে। পুতুলগুলো সব জলের নিচে থাকার কথা, কিন্তু সেগুলো ছিল সম্পূর্ণ শুকনো, শুধু তাদের কাচের চোখগুলো জমে ছিল। তো শ্রমিকরা পুতুলগুলোকে কুড়িয়ে ফেলে দিল। সেই রাতে শাফিন যখন জমিদার বাড়ির একটি অস্থায়ী কক্ষে ঘুমাচ্ছিল, তখন তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল বাড়ির ভিতরে অনেকগুলো শিশুর পায়ের শব্দ শোনা যাচ্ছে, খটখট খটখট এরকম পায়ের শব্দ। তো শাফিনের ঘরের দিকেই এগিয়ে আসতেছিল শাফিনের এরকম মনে হচ্ছে। তো সে উঠে দরজা খুললো এবং উকি দিল। সে দেখলো আসলে জমিদার বাড়ির ভেতরটার ছায়াগুলো হেঁটে বেড়াচ্ছে, মানে ছোট ছোট ছায়া হেঁটে বেড়াচ্ছে, কিন্তু সেখানে কোনো শিশু নেই। শাফিন নিজেকে বোঝালো সে হয়তো বাতাসে কোনো কিছু নড়তেছে, হয়তো কোনো গাছের ডালপালা নড়তেছে, আর সেটাকে ছোট বাচ্চা শিশুর পায়ের মতো বা ছায়ার মতো দেখাচ্ছে। তো সে কোনো কিছু না ভেবে শাফিন পুনরায় তার বেডে চলে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে শাফিন দেখলো শ্রমিকরা যারা পুতুলগুলো ফেলে দিয়েছিল তাদের একজন নিখোঁজ। মানে যারা হলো সেদিন যে লোকগুলো কাজ করতে এসেছিল তাদের মধ্যে একজন নিখোঁজ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো শ্রমিকদের ফেলা পুতুলগুলো আবার সেই কুয়োর চারপাশে এসে এবং সেই কুয়োর মধ্যে দেখা যাচ্ছে। শ্রমিকরা অনেক কষ্ট করে সেই কুয়ো থেকে এবং কুয়োর আশেপাশে যে পুতুলগুলো বাইরে ফেলে দিয়েছিল, দেখা যায় যে সেই পুতুলগুলো পুনরায় আগের অবস্থাতে ফিরে এসেছে। শাফিন তো এবার এই কথা শুনে ভয় পেয়ে গেল এবং যারা কাজ করতেছিল তারাও ভয় পেয়ে গেল। যখন তারা দেখলো যে এটা একটা সমস্যা, অবশ্যই এটা কোনো ভৌতিক বা এটা কোনো মানুষের কাজ হতেই পারে না, তো তখন শাফিন সিদ্ধান্ত নিল যে এই বাড়িতে থাকা উচিত নয়। যখন সে তার গাড়ি নিয়ে বের হচ্ছিল, তখন সে দেখতে পেল জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে সেই হাজার হাজার পুতুলের সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। তাদের কাচের চোখগুলো অন্ধকারের মতো জল করছে, তাদের হাতগুলো একে অপরের সাথে জোড়া লাগানো, যেন তারা একটা অদৃশ্য শিকল তৈরি করছে। শাফিন যখন গাড়ির হেডলাইট জ্বালিয়ে পুতুলগুলোর দিকে আলো ফেললো, তখন সে দেখলো প্রতিটি পুতুলের মুখ যেন মানে একটা অদ্ভুত হাসি হাসতেছে। তাদের শরীর থেকে ধুলোর কণা উঠতেছে, যা বাতাসের সাথে মিশিয়ে একটা পোড়া গন্ধের মতো মনে হচ্ছে। তো শাফিন দ্রুত গাড়ি ঘুরিয়ে অন্য পথ দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু যখন সে গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এসেছে, তখন হঠাৎ তার গাড়ির সামনে একটা কুয়াশার ভিতর থেকে একটা ছোট্ট পুতুল এসে পড়লো। পুতুলটির চোখগুলো ছিল লাল। শাফিন দ্রুত ব্রেক চাপলো এবং গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলো। শাফিন গাড়ি থেকে বেরিয়ে এলো এবং দেখলো যে পুতুলটি সেখানে নেই, কিন্তু তার গাড়ি বাম্পারে একটি গভীর আঁচড়ের দাগ দেখলো। শাফিন আসলে গাড়িতে এতটাই আঘাত হয়েছিল যে সে আর কোনো কিছু ভাবতেছিল না। অলরেডি সে ভয়ে দ্রুত গাড়ি দিয়ে চলে এসেছে এবং সামনে একটা পুতুলকে দেখে সে এরকম একটা গাছের সাথে ধাক্কা খেয়েছে, যার কারণে সে খুবই ব্যথা পেয়েছে। এরপরে যখন সে পুনরায় রাস্তায় এসে দেখলো যে পুতুলটা নেই, সে তখন তার জ্ঞান হারিয়ে ফেলো, সে জ্ঞান ধরে রাখতে পারলো না। তার গাড়ির চারপাশ থেকে অনেকগুলো শিশুর কিলকিল হাসির শব্দ ভেসে আসতেছে। সে অনুভব করলো যে যখন জ্ঞান হারাচ্ছে সেই সময় সেই খিলখিল শব্দগুলো যেন তার কানে ভেসে আসতেছে। তো এর পরের দিন সকালে স্থানীয় লোকজন সে শাফিনকে দুমড়ে মুচড়ানো গাড়িটি দেখতে পায় এবং শাফিন যে বেঁচে গিয়েছিল সে সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং অনেক দিন সে ট্রমার মধ্যে ছিল। এর পরবর্তীতে সে তার বাসায় চলে যায় এবং সেখানে তার বাবা মা
তা কবিরাজ এনে তাকে হলো দেখানোর চেষ্টা করে এবং কবিরাজ বলে যে আসলে সেই জায়গায় হলো কিছু অদ্ভুত বা ছোট ছোট জিনেরা ওখানে থাকতো, জিনেদের বাচ্চারা ওখানে থাকতো এবং তারা খেলাধুলা করতো। আসলে আপনার ছেলে শাফিন সেই জায়গাটায় কুয়োটা পরিষ্কার করার কারণে সেই জিনের বাচ্চাগুলো বিরক্ত হয়েছিল, কান্নাকাটি করেছিল এবং পরবর্তী সেই জিনের মা বাবারা আসলে শাফিনকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছে। তো পরবর্তীতে সেই শাফিনকে তারা আসলে পানি পড়ায় এবং তাবিজ দিয়ে যায় সেই কবিরাজ। পরবর্তীতে শাফিন ঠিক হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে মানে তার কাছে এটা একটা অলৌকিক ঘটনা মনে হয় যে কীভাবে সম্ভব। সে তো এগুলো বিশ্বাস করে না প্রথমত, কিন্তু সেই ঘটনাতে সেদিন যে ভয় পেয়েছিল এবং পরবর্তী যখন সে সুস্থ হয় তখন সে এই সত্যটা উদ্ঘাটনের জন্য সেই গ্রামে চলে যায় এবং সেই গ্রামে যেয়ে সেই কুয়ো সম্পর্কে মানুষের কাছ থেকে জানতে চায়। পরবর্তীতে সেই গ্রামের মানুষ জানায় যে এক সময় এখানে একটা জমিদার ছিল এবং সেই জমিদার থাকার ললিনী দেবীর ইতিহাসটা শুনতে পারে শপিন। তো এর পরবর্তীতে সে বুঝতে পারে যে এই কারণে তার সাথে এরকম ঘটনা ঘটেছিল। আর তো এরপর সে চাকরিটা হলো ছেড়ে দেয় না, সে তার ম্যানেজারকে বলে সে বদলি নেয়। তো এই ছিল ঘটনা। এখানে আমি যে নামগুলো ব্যবহার করেছি সব ছন্দনাম। আমি জানি না ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো রাসেল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরব থেকে পাঠানো আসিফ মোল্লা ভাইয়ের ঘটনা। এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার এক নেপালি কলিকের কাছ থেকে। আমরা ধরে নেই তার সেই নেপালি কলিকের নাম সন্দীপ। ঘটনাটি সন্দীপ প্রত্যক্ষ করে সে যখন নেপালে ছিল। সন্দীপ নেপালে একটা বিখ্যাত হোটেলে রুম বয় হিসেবে কাজ করত এবং এই ঘটনাটি ঘটে এই হোটেলে। এই ঘটনার কেন্দ্রে রয়েছে একজন বাংলাদেশি নারী। আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি। তখন সন্দীপ নেপালের সেই হোটেলে রুম বয় হিসেবে কাজ করে। একদিন দুপুরবেলা তাদের হোটেলে একজন মহিলা আসেন, তিনি বাংলাদেশি, তার নাম সুবর্ণা। তার নামে আগে থেকেই এই হোটেলে একটা রুম বুক ছিল। সুবর্ণা একাই এসেছে, আগামীকাল তার হাজবেন্ড এসে পৌঁছাবে। তারা কিছুদিন নেপালে ছুটি কাটাতে এসেছে। তো সুবর্ণা হোটেলে ঢোকার পর তার নামে যে রুম বুক ছিল সেই রুমের চাবি নিয়ে সেই রুমে চলে যায়। কিছুক্ষণ পর সুবর্ণা সেই রুম থেকে বের হয়ে পুরা হোটেলটা ঘুরে ঘুরে দেখছিল। সুবর্ণার কাছে তার রুমটা আসলে খুব ভালো লাগছিল না। সে যখন হোটেলটা ঘুরে ঘুরে দেখছিল তখন সে দেখতে পায় তার রুমটা যে সেকেন্ড ফ্লোরে, সেই সেকেন্ড ফ্লোরের একেবারে শেষে একটা রুম খালি এবং সে সেই রুমের সামনে এসে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখে তার মনে হয় যে এই রুমে থাকতে পারলে তার ভালো লাগবে। তার ধারণা এই রুম থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর হবে। তো যেই কথা সেই কাজ, সুবর্ণা চলে যায় সেই হোটেল ম্যানেজারের কাছে। সে হোটেল ম্যানেজারের কাছে যাওয়ার পর সে হোটেল ম্যানেজারকে বলে যে সে রুম চেঞ্জ করতে চায়। সে এই ফ্লোরের অর্থাৎ সেকেন্ড ফ্লোরের একেবারে শেষ যে রুমটা সেই রুমটাতে থাকতে চায়। তো এই কথা শুনে ম্যানেজার বলে যে ম্যাডাম, ওই রুমে তো আমরা কোনো গেস্ট অ্যালাউ করি না। তো তখন সুবর্ণা বলে যে কেন অ্যালাউ করেন না, কি সমস্যা? আর সুবর্ণা একটু জেদি টাইপের মেয়ে ছিল। ম্যানেজার সুবর্ণাকে মানা করে যে সে ওই রুমটা দিতে পারবে না, কিন্তু সুবর্ণা খুবই জোরাজুরি করে। এক পর্যায়ে সেই ম্যানেজার সেই রুমটা সুবর্ণাকে দিতে রাজি হয়। তখন ম্যানেজার সুবর্ণাকে বলে যে ম্যাডাম, আপনি একটু ওয়েট করুন, রুমটা তো অনেক দিন যাবত বন্ধ, আমি আমাদের লোক দিয়ে রুমটাকে পরিষ্কার করিয়ে নেই। তখন সে হোটেল ম্যানেজার সন্দীপ এবং তার এক কলিগকে সেই রুমটা পরিষ্কার করতে পাঠায়। সন্দীপ যখন এই হোটেলে এসেছিল তখনই সে দেখেছিল যে এই রুমটাতে সাধারণত কোনো গেস্ট থাকে না। সে জানতো না কারণটা। তো সন্দীপ এবং তার কলিগ সেই রুমে ঢোকার পরই তাদের নাকে একটা বোটকার গন্ধ এসে লাগে। তারা মনে করে যে অনেকদিন হয়তো রুমটা বন্ধ ছিল, এই কারণে হয়তো এই গন্ধটা পাওয়া যাচ্ছে। সন্দীপ এবং তার কলিগ সেই রুমটা পরিষ্কার করে সুবর্ণাকে সেই রুমে নিয়ে আসে। সুবর্ণাও খুশি হয়। সুবর্ণা সেই রুমে ঢোকার পর তার কাছে সেই রুমটা খুবই সুন্দর লাগে, কারণ ঠিক তার সামনের দেয়ালটা ছিল কাচের তৈরি
এবং সেই কাঁচ দিয়ে, অর্থাৎ সেই কাঁচের দেয়াল দিয়ে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। সুবর্ণার মনটা খুব ভালো হয়ে যায় এবং হোটেল বয় অর্থাৎ সন্দীপ এবং তার যে কলিগ তারা চলে যায়। সুবর্ণা সেই রুমে থাকা শুরু করে। পরদিন সকালবেলা এই সুবর্ণার মুখ থেকেই সন্দীপরা আসলে পুরো ঘটনাটা শুনতে পারে, যে ঘটনাটি ঘটে এই সুবর্ণার সাথে। সেদিন সন্ধেবেলা সুবর্ণা তার হোটেল রুমেই ছিল এবং তিনি তার মোবাইলে ব্যস্ত ছিলেন। ঠিক তার সামনেই ছিল সেই কাচের দেয়ালটা। তিনি যখন তার মোবাইলে ব্যস্ত, তখন হঠাৎ করেই তার মনে হয় সেই কাচের দেয়ালের বাইরে হতে কেউ তার দিকে তাকিয়ে আছে। সে খুব দ্রুত সেই কাচের দেয়ালের দিকে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সে মনে করে এটা হয়তো তার মনের ভুল। তখন সে আবার তার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার এই অনুভূতিটা তাকে চরমভাবে বিরক্ত করতে থাকে। সেটা হচ্ছে তার মনে হচ্ছে তার দিকে কেউ তাকিয়ে আছে, এবং তাকিয়ে আছে সেই কাচের দেয়ালটার অপোজিট থেকে। এবার সুবর্ণা একটু নড়ে চড়ে বসে। সে ভালো করে বাইরে তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না, এবং তার সেই কাচের দেয়ালের বাইরে কারো দাঁড়াবারও কোনো জায়গা নেই। সে মনে করে হয়তো সে নতুন এই জায়গায় এসেছে, এই কারণে হয়তো তার এই অনুভূতিটা হচ্ছে। আর যেহেতু সে একা, তাই হয়তো তার একটু ভয় ভয় লাগছে। তাই সুবর্ণা তার এই অনুভূতিটাকে পাত্তা দিতে চায় না। সে তার নিজের মতোই সময় পাস করতে থাকে সেই হোটেল রুমে। সুবর্ণা তার হাজবেন্ডকে ফোন দেয়, তার হাজবেন্ডের সাথে কথা হয়। তার হাজবেন্ড তাকে বলে যে কালকে সকালবেলায় সে চলে আসছে নেপালে। এরপর সুবর্ণা নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে সুবর্ণা লক্ষ্য করে তার রুমের বাইরে কে জানি হাঁটাহাঁটি করছে, এবং শব্দটা হচ্ছে অনেকক্ষণ যাবত। প্রথম দিকে সুবর্ণা ব্যাপারটা পাত্তা দেয় না, কিন্তু প্রতিনিয়ত একই ধরনের চলাচলের শব্দে সুবর্ণা একটু বিরক্ত হয়। সে তার দরজার নিচে দিয়ে দেখার চেষ্টা করে যে কি সমস্যা। সে কিছু মানুষের হাঁটার একটা ছায়া দেখতে পায়। সুবর্ণা মনে করে হয়তো রুম বয়রা বা হোটেলের অন্যান্য লোকজন হয়তো এখান দিয়ে হাঁটা চলা করছে, কিন্তু সুবর্ণার মনে হয় তার রুমটা একেবারে কর্নারে এবং শেষের দিকে। তার রুমের পাশে একটা বারান্দা। এরপর তো আসলে কোনো স্পেস নেই, আর যারা হেঁটে যাচ্ছে তারা সেই বারান্দার দিকে গিয়ে আর ফিরে আসছে না। এই ব্যাপারটা লক্ষ্য করে সুবর্ণা তার দরজাটা খোলে বাইরে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সে হেঁটে এগিয়ে এসে সে বারান্দায় দাঁড়িয়ে সে আশেপাশে দেখতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে সে যখন নিচে তাকায়, সে দেখতে পায় একজন মহিলা হেঁটে চলে যাচ্ছে। কি মনে করে সুবর্ণা সে মহিলাকে ডাক দেয়, হিন্দিতেই বলে, কিন্তু সে মহিলা তার দিকে ফিরে তাকাচ্ছে না। তখন সুবর্ণা আবারও হিন্দিতে সে মহিলাকে ডাক দেয়। তখন সে মহিলাটা সুবর্ণার দিকে ফিরে তাকায়। সুবর্ণা দেখতে পায় একজন মধ্যবয়সী মহিলা, এবং সেই মহিলা সুবর্ণাকে অবাক করে দিয়ে বাংলায় বলে ওঠে, কিছু বলবেন? মহিলাটির মুখে বাংলা কথা শুনে সুবর্ণা খুব খুশি হয়ে যায়। তিনি মহিলাকে জিজ্ঞেস করেন, আপনি বাংলাদেশী? তখন সে মহিলা বলে, জি। তখন সুবর্ণা তার রুম নাম্বার জিজ্ঞেস করে। মহিলা তার রুম নাম্বার বলেন, এবং সুবর্ণা তাকে পরের দিন অর্থাৎ আগামীকাল তার রুমে আমন্ত্রণ জানান। তখন সে মহিলা বলে, আসবো, আসতে তো হবেই। এই কথা বলে মহিলা চলে যায়। সুবর্ণাও কিছুক্ষণ সেই বারান্দায় পায়চারি করে আবার রুমে ঢুকে পড়ে। সে তার নিজের মতোই সময় কাটাচ্ছিল। হঠাৎ করেই তার রুমের দরজায় দুইটা শব্দ হয়, কেউ দরজা নক করেছে। সুবর্ণা একটু আটকে ওঠে, কারণ এই হোটেলে রিসিপশনে ফোন না দিলে কেউ সহজে আসে না। তো সুবর্ণা উঠে গিয়ে দরজা খোলার পর সে আসলে কাউকে দেখতে পাচ্ছে না। সুবর্ণা আবার রুমে যায়। কিছুক্ষণ পর আবার সেই শব্দ। সুবর্ণা এবার একটু বিরক্ত হয়েই দরজাটা খোলার পর সে আসলে কাউকে দেখতে পাচ্ছে না। সুবর্ণা একটু ভয় পেয়ে যায়। সে চিন্তা করে এবার নক করলে সে দরজা খুলবে না। সে তার রুমের ভেতর বসে থাকে। হঠাৎ করে আবার মনে হলো কেউ একটা জোরে ঘুষি দিল দরজায়। সুবর্ণা এবার একটু ভয় পেয়ে যায়। সে ধীরে ধীরে হেঁটে সেই দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে।
সে চিন্তা করে এখন যদি কেউ নক করে তখন সাথে সাথে এই দরজাটা খুলে ফেলতে হবে। এই কথা বলে, এই কথা চিন্তা করে সুবর্ণা সে দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই সেই দরজায় একটা শব্দ হলো এবং সুবর্ণা খুব দ্রুত সেই ঘরের দরজা খুলে ফেললো, কিন্তু বাইরে সে কাউকে দেখতে পেল না। সে যখন কাউকে দেখতে পায়নি তখন তার ভয়টা ছিল আরো গভীর। সে যদি কাউকে দেখতো তাহলে হয়তো সে এতটা ভয় পেত না, কিন্তু সে যখন শব্দ হওয়ার সাথে সাথে দরজা খুলে কাউকে দেখতে পেল না তখন সে ভয়ে জমে যায়। সে দ্রুত তার ঘরে ঢুকে পড়ে এবং দরজা আটকে দেয়। সে চিন্তা করছিল রিসিপশনে ফোন দিবে, কিন্তু একটু রাত হয়ে যাওয়ায় সে আর ব্যাপারটা নিয়ে বদার করে না। এবার সুবর্ণা চিন্তা করে এবার যে কোনো শব্দ হলেই সে দৌড়িয়ে গিয়ে এই দরজাটা খুলবে না, সে কিছুক্ষণ ওয়েট করবে, কারণ সে যে ভয়টা পেয়েছে এটা অস্বাভাবিক। সে তার রুমে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর তার রুমে আবার কেউ একজন নক করে এবং সে একজনের একটা শব্দ শুনতে পায়, কেউ একজন খুক খুক করে একটু কাশলো। সুবর্ণা দৌড়িয়ে গিয়ে দরজাটা খোলে, কিন্তু এখনো সে কাউকে দেখতে পায়নি। সে সেই বারান্দার সামনে গিয়ে দাঁড়ায় এবং সে দেখতে পায় সেই বাংলাদেশি মহিলাটা আবার হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক একই জায়গা দিয়ে একইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। সুবর্ণা একটু অবাক হয়। সে চিন্তা করে এত রাতের বেলায় মহিলা এখানে কি করে। সে আবার জিজ্ঞেস করে সেই মহিলাকে যে, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কোথায় যান? তখন সে মহিলাটা তার দিকে ফিরে তাকায় না। সুবর্ণা আবার সেই মহিলাটাকে ডাকে। মহিলাটা সুবর্ণার দিকে না তাকিয়ে বলতে থাকে, হ্যাঁ, কি বলবেন বলুন। তখন সুবর্ণা বলে যে, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি আসুন, আমার রুমে আসুন, একসাথে গল্প করি। তখন সে মহিলাটা সুবর্ণাকে বলে, হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, আসতে তো হবেই। তখন সুবর্ণা সে মহিলাটাকে বলে যে, আপনি এখনই আসুন, এখন একটু গল্প করি। তখন সেই মহিলাটা সুবর্ণার দিকে ফিরে তাকায় এবং সুবর্ণা যা দেখতে পায় তা দেখে সুবর্ণা ভয়ে আতঙ্কে জমে যায়। সে দেখতে পায় সেই মহিলার মুখ বিশ্রী এবং খুবই বিকৃত। কিছুক্ষণ আগেও সে যখন এই মহিলার সাথে কথা বলেছে এবং মহিলাকে দেখেছে তখন তার চেহারা এরকম ছিল না, কিন্তু এখন তার চেহারা মনে হচ্ছে কেউ অ্যাসিড দিয়ে ঝুলসিয়ে দিয়েছে। সুবর্ণা খুব দ্রুত তার রুমে ঢুকে পড়ে। সে চিন্তা করে আজকে রাতের বেলা সে কোনোভাবেই আর এখান থেকে বের হবে না। সে তার রুমের ভেতরেই নিজের মতো থাকার চেষ্টা করে এবং ভয়টাকে ভোলাবার চেষ্টা করে। সে তার হাজবেন্ডকে ফোন দেয়, কিন্তু তার হাজবেন্ড ফোন ধরছে না। তার হাজবেন্ড হয়তো ঘুমিয়ে গেছে। সুবর্ণার ঘুম আসছিল না। কিছুক্ষণ পর সুবর্ণার মনে হচ্ছে সে ওয়াশরুমে যাবে। সে যখন ওয়াশরুমে গেল, ওয়াশরুমে যাওয়ার পর সে যে দৃশ্যটা দেখলো সেই দৃশ্য সে জীবনও ভুলতে পারবে না। সে দেখতে পাচ্ছে তার ওয়াশরুমে একটা মৃতদেহ পড়ে আছে। এটা দেখে সে চিৎকার দিয়ে ওঠে। সে ভালো করে লক্ষ্য করে দেখে এটা একটা মহিলার মৃতদেহ। সে দ্রুত সেই জায়গা ত্যাগ করে তার রুমে আসে। সে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। তার যখন জ্ঞান ফেরে তখন সে সেই বাথরুমের সামনেই পড়েছিল। সে জ্ঞান ফেরার পর সে ভালো করে সেই বাথরুমটা দেখে, কিন্তু সেখানে কোনো কিচ্ছুই ছিল না। সুবর্ণা বুঝতে পারছিল না তার সাথে এমন কেন হচ্ছে। সে আবার তার খাটে এসে বসে। কিছুক্ষণ পর সে শুনতে পায় সেই বাথরুমের ভেতর থেকে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ কাউকে ধরে মারছে, তাকে ছুঁড়ে দেয়ালে মারছে, তার মাথা ঠুকছে। কিছুক্ষণ পর সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় সেই বাথরুমের ভেতর থেকে। সে শুনতে পায় কোরবানির সময় গরুর গলা কাটার পর যে এক ধরনের শব্দ বের হয়, ঠিক একই রকমের শব্দ বের হচ্ছে সেই বাথরুমের ভেতর থেকে। এটা শুনে ভয়ে আতঙ্কে সুবর্ণা সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন সুবর্ণার জ্ঞান ফেরে তখন সে শুনতে পায় তার ঘরের দরজায় ক্রমাগত
ঘুষি এবং চিল্লাচিল্লি হচ্ছে এবং কে জানি সেই দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছে। সে আতঙ্কে জমে যায়। তার ঘরের জানালা পর্দা টানা ছিল, কিন্তু আসলে তখন সকাল হয়ে গেছে। সুবর্ণার হাজবেন্ড চলে এসেছে, কিন্তু সুবর্ণা অনেকক্ষণ যাবৎ দরজা খুলছে না। তখন সুবর্ণার হাজবেন্ড সে হোটেলের ম্যানেজার, রুম বয় সবাইকে নিয়ে আসে। সবাই সেই দরজার সামনে তখন দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করছিল, কিন্তু সুবর্ণা মনে করছিল এখনো রাত, এখনো সকাল হয়নি এবং তার দরজার ওপাশে হয়তো অশরীরী কেউ দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝতে পারছিল না। সে তার মোবাইলটা কোনোভাবে হাতে নেয় এবং সে দেখতে পায় তার মোবাইলে 9টা বাজে, সকাল 9টা। তখন এবং সে আরেকটা বিষয় দেখে, সেটা হচ্ছে তার হাজবেন্ডের 25টা কল। তখন সে নিজের মতো একটু ধীর স্থির হয় এবং সে দরজার ওপাশে তার হাজবেন্ডের গলার শব্দ শুনতে পায়। তখন সে দৌড় দিয়ে গিয়ে সেই দরজাটা খুলে। দরজা খোলার পর সে দেখতে পায় সেই হোটেলের ম্যানেজার, রুম বয় এবং হাজবেন্ড সবাই সেই রুমের সামনে দাঁড়ানো এবং সবাই কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই হোটেলের দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিল বা ভেঙে ফেলতো। তো সুবর্ণা যখন বের হয় তখন সুবর্ণা হাউমাউ করে কাঁদতে থাকে তার হাজবেন্ডকে ধরে। তখন তার হাজবেন্ডকে এবং সেই হোটেলের সবাইকে সে গত রাতের ঘটনাটা খুলে বলে। তখনই সন্দীপ এই ঘটনাটি সুবর্ণার মুখে শোনে। এই ঘটনা শোনার পর সেই ম্যানেজার সুবর্ণাকে বলে যে আমি তো আপনাকে আগেই মানা করেছিলাম এই রুমটা না নিতে, কারণ এই রুমে একটু উল্টাপাল্টা ঘটনা ঘটে। তখন সুবর্ণার হাজবেন্ড সেই ম্যানেজারকে জিজ্ঞেস করেছিল যে কি ঘটনা। তখন সেই ম্যানেজার সুবর্ণার হাজবেন্ডকে সেই ঘটনাটি খুলে বলেনি। এরপর সুবর্ণারা সেই রুমটা ছেড়ে তারা আগে যে রুমটা নিয়েছিল সেই রুমে চলে যায়। এরপরে সুবর্ণারা সেই হোটেলটা ছেড়েই চলে যায়। কিন্তু সন্দীপের মনে এই প্রশ্নটা ছিল সব সময় যে কি ঘটনা ঘটেছিল সেই রুমটাতে, আর কেনই বা সেই রুমটা বন্ধ করে রাখা হতো। তখন সন্দীপ সেই হোটেল ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে যে স্যার, আপনি তো সুবর্ণা বা সুবর্ণার হাজবেন্ডকে এই ঘটনাটি বলেননি, আপনি কি আমাকে বলবেন কি ঘটনাটা আসলে ঘটেছিল সেই রুমটাতে, যে কারণে এই রুমটা এখন বন্ধ থাকে এবং লোকজন ভয় পায়। তখন সে হোটেল ম্যানেজার সেই সন্দীপকে যে ঘটনাটি বলে সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে এক বাংলাদেশি দম্পতি এই হোটেলের এই রুমটাতে উঠেছিল। তারা খুবই হাসি খুশি দম্পতি ছিল। তারা 3 থেকে 4 দিন সেই হোটেল রুমে থাকে। পরে একটা দিন সেই রুম থেকে কোনো ফোন আসে না। তখন সে হোটেলের ম্যানেজার এবং সবাই একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ এই রুম থেকে প্রত্যেকদিন অন্তত 4 থেকে 5টা কল আসতো, কিন্তু এই পুরো একটা দিন তাদের কাছে কোনো ফোনই আসেনি। তো সে হোটেল ম্যানেজার তার রুম বয়দের সেই রুমে পাঠায়। অনেক নক করার পরেও সেই রুমের দরজা কেউ খুলছিল না। সেই রুমে ফোন দেওয়া হয়, কিন্তু কেউই সেই ফোনটা ধরছিল না। তখন এক পর্যায়ে বাধ্য হয়ে সেই রুমের দরজা ভাঙা হয়। দরজা ভাঙার পর তারা যে দৃশ্যটা দেখে সেটা হচ্ছে সেই বাংলাদেশি দম্পতির মধ্যে যে স্ত্রী, তিনি সেই রুমের বাথরুমে পড়ে আছেন এবং তার গলা দ্বিখণ্ডিত এবং তিনি মারা গেছেন। এরপর তার হাজবেন্ডের অনেক খোঁজ করা হয়, কিন্তু তার হাজবেন্ডকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি বাংলাদেশে চলে এসেছেন। এরপর এইটা নিয়ে পুলিশ কেস হয়। পুলিশ কয়েকদিন এই রুমটা সিলগালা করে রাখে। এরপর আবার তারা সেই সিলগালা সরিয়েও নেয়। কিন্তু এরপর থেকে এই রুমে যারাই থেকেছে তারাই একদিনের বেশি থাকতে পারেনি এবং এক পর্যায়ে হোটেল মালিক সিদ্ধান্ত নেয় যে তিনি এই রুমটা বন্ধই করে রাখবেন। এরপর থেকেই এই রুমটা বন্ধ থাকে। এই ঘটনাটি আসলে সন্দীপ সে সুবর্ণা আসার পর জানতে পারে। সুবর্ণা যদি জেদ করে সেই রুমে না থাকতো তাহলে হয়তো সন্দীপ এই ঘটনাটা জানতেই পারত না। এটাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আবারও আমি আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি রহমান।
তবে আজকের ঘটনাটা একটা ভিন্ন আঙ্গিক এবং ভিন্ন পরিবেশে এবং ভিন্ন স্থানে। এটা অনেক বছর আগের একটা ঘটনা। তখন আমাকে ইউকেতে রেড হিলে আমাকে যেতে হয়েছিল এয়ারক্রাফট সম্পর্কিত কিছু ট্রেনিং এর জন্য। এই রেড হিলটা হচ্ছে সারি অঙ্গরাজ্যের মধ্যেই পড়ে, সারি কাউন্টির মধ্যেই পড়ে। এবং এই রেড হিল থেকে আমার যে জায়গাটা ছিল থাকার জায়গা, ওখান থেকে আমার ট্রেনিং সেন্টারটা বেশ কাছে। ট্রেনিং সেন্টারটা বিগিন হিল এলাকার মধ্যে, ওটা আবার কেন্টের মধ্যে পড়েছে। তো ওখানে আমি ছিলাম একটা স্কটিশ ফ্যামিলির সাথে, কারণ আমার ট্রেনিং সেন্টার থেকে যাতায়াতের জন্য সুবিধা, এরকম একটা সিস্টেম তখন ওখানে ছিল। অনেকে তাদের বাসা খালি থাকতো এবং ভাড়া দিত। তো আমার যে কোম্পানি, সেই কোম্পানি ওভাবে ওরা অ্যারেঞ্জ করে নিয়েছে, আর আমার কোনো অসুবিধা নেই। ওখানে যাওয়ার পরে জায়গাটা দেখে আমার মনে হয়েছিল এটা বোধহয় স্বর্গেরই কোনো একটা অংশ হতে পারে। সবুজ আর সবুজ, বিস্তীর্ণ সবুজ, টিলা, পাহাড়, সবকিছুর চারিদিকে এই সবুজের মধ্যে কত সুন্দর করে ঘিরে থাকা সমস্ত বাড়িগুলো। একটা বাড়ি, তার কিছু দূরে আরেকটা বাড়ি, কাছাকাছি তেমন কেউ নেই। তো ওরকম একটা পরিবেশের মধ্যে আমি তো নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম। তো আমার ছিল সেই স্কটিশ ফ্যামিলি। তো আমি নাম যেহেতু আমি গোপন করতে চাচ্ছি, তো ধরে নিলাম ওর নাম জন, এবং তার ওয়াইফ ছিল, এবং এরা মিডল এজ কাপল। তাদের দুটো মেয়ে ছিল, কিন্তু মেয়ে ডর্মে থাকে ইউনিভার্সিটিতে। সো তাদের বেডরুমগুলো খালি ছিল, তাই সেই বেডরুমগুলো একটা বেডরুমে আমাকে থাকতে দিয়েছে ওরা। তো যাই হোক, আমার বেডরুমের সাথে যে ব্যালকনিতে তো গাছের একেবারে ঝুলে পড়েছে গাছের ডালগুলো, এবং হাত দিয়ে ধরা যায় সুন্দর পাতাগুলো। তো আমি এজন্য আপনাদের কাছে এই বর্ণনা দিচ্ছি, কারণ আসলে এত সুন্দর পরিবেশে আমি আমার কাছে মনে হচ্ছিল আমি কখনো এর আগে কখনো কোথাও থাকিনি। তাই তো আমার ট্রেনিং চলছিল। তো প্রথম এক সপ্তাহ অনেক ব্যস্ত ছিলাম ট্রেনিং এর মধ্যে। তো উইকেন্ড আসলো, আমাদের শনি রবি বন্ধ। সো ভাবলাম কাছাকাছি এখানে যেই শহরটা আছে শহরতলিতে, ওখানে গিয়ে একটু বেরিয়ে আসি, এবং ভালো লাগবে যেহেতু 5 দিন অক্লান্ত পরিশ্রম করেছি। কাছেই 10 থেকে 12 মিনিট হাঁটলেই একটা ছোট্ট রেল স্টেশন ছিল। একটা মফস্বলের রেল স্টেশন দেখতে যেরকম হয় ওরকম শান্ত শিষ্ট সেই রেল স্টেশন, হার্ডলি কাউকে দেখা যায় ওখানে। তো আমি হেঁটে সকালবেলা গেলাম, গিয়ে ট্রেন আসলো। ট্রেন আসে ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা ট্রেন আসে, একটা কি দুটো বগি লাগানো থাকে, অনেক বড় তেমন কোনো ট্রেন না, যেহেতু মফস্বলের মতো এলাকাটা, মানুষজন কম। তো ট্রেনে করে প্রায় 25 মিনিটের মতো লাগলো, আমার মনে আছে, প্রায় আনুমানিক 25 মিনিটের মতো লেগেছিল তখন। তো আমি সিটিতে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি কেনাকাটা করলাম, সারাদিন ঘুরে বেড়ালাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম, করে তো ভাবলাম যে কেনাকাটা তো হলো, তো এবার ফিরে আসি। ট্রেনে করে যথারীতি আমি ফিরে আসলাম। তখন সন্ধেবেলা হচ্ছে এরকম একটা সময়, শীতকাল ছিল, ঠান্ডা ছিল, আমার জ্যাকেট পরা ছিল, আমার মাফলার ছিল, টুপি ছিল। আমি যখন ট্রেন স্টেশনে আসি, সেখান থেকে অল্প কজন মানুষ মাত্র উঠেছে, কিন্তু আমার স্টেশন আসার আগে তো মোটামুটি সবাই নেমে গেল, বগিতে আমি একা। আমার নিজের ট্রেন স্টেশনের ঠিক আগের স্টেশনে দেখলাম ট্রেনটা যখন থামলো, তখন একটা মেয়ে উঠে আসলো ট্রেনের মধ্যে, এবং মেয়েটার পরনে চোখে লেগে থাকার মতো টকটকে লাল একটা গাউন, তার উপরে কালো রঙের একটা কেমন ফ্রিলস ওলা একটা জ্যাকেটের মতো মেয়েটার পরা, মাথায় চুলগুলো কেমন করে যেন বাঁধা, আর বেশ ডার্ক মেকআপ করা। তো তখনকার সময় ওটা ছিল একটা ফ্যাশন ছিল, এটাকে বলে গথিক ফ্যাশন। এরা সবসময় ডার্ক কালার ইউজ করতো, ব্ল্যাকটা ইউজ করতো বেশি, চোখের চারিদিকে ওরা ট্যাটু করতো, নেল পলিশও হয়তো ব্ল্যাক, ঠোঁটের যে লিপস্টিক ওটাও ব্ল্যাক। সো বিভিন্ন রকমের ওরা রিংস পরতো নাকে, কানে, ঠোঁটে, বিভিন্ন জায়গায়। এই ফ্যাশনটা তখন সারা পৃথিবীতে বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছিল। সো আমি ওই পরিবেশে আসলে তো কারো দিকে সরাসরি তাকানো যায় না, কারণ এটা আসলে শিষ্টাচার বিরোধী। সো যতটুকু দেখার নিমিষের মধ্যে ওটুকু দেখে আমি আমার দৃষ্টি বাইরের দিকে ফেরালাম।
আমাদের যখন স্টেশনটা আসলো আমি নেমে গেলাম, মেয়েটা দেখলাম তাড়াহুড়ো করে আমার আগেই নেমে গেল। একটু ভাবলাম যে ঠান্ডার ভেতরে মেয়েটা তেমন কোনো ভারী কোনো কাপড় চোপড় পরে নেই, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে হয়তো। ট্রেন থেকে যখন নামলাম, নামার পরে আমি দেখলাম যে একটা মিউজিকের আসলে একটা শব্দ পাচ্ছিলাম আমি তখন। তো দেখি একটু দূরেই গাছগাছালির ভেতরেই ওখানে একটা পুরনো একটা বাড়ির মতো একটা গেট দেওয়া আছে, সেই গেটের ওখানের ওদিক থেকে একটা আসলে মিউজিক আসছিল। আর মিউজিকটা খুব মানে ফেমাস একটা মিউজিক, আমার অনেক ফেভারিট ইগলস ব্যান্ডের ওই ওয়েলকাম টু দি হোটেল ক্যালিফোর্নিয়া যেই সংটা আছে, ওই গানটা ওখান থেকে বাজছিল। আমি একটু দাঁড়িয়ে গেলাম, বললাম যে বাহ, গানটা তাহলে একটু শুনি। তো দেখলাম মেয়েটি ওদিকেই হেঁটে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বিকেলে পড়াশোনা তো আমাকে সারা রাত জেগে করতে হবে, কারণ অনেক হোমওয়ার্ক আছে। আমি ভাবলাম যে এই হয়তো ক্যাফে হতে পারে এই এই পরিবেশের মধ্যে। এই ধরনের আসলে আমি দেখেছি, কক্সবাজারও আমাদের আছে সেই গ্রাম্য পরিবেশের ভেতরে ওরা খুব সুন্দর কফি শপ ওরা ভেতরে করে থাকে। সো অনেকটা ওই রকমের। So আমিও হাঁটছি, তো মেয়েটা দেখলাম দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। সো আমি যেহেতু একটু দূরে ছিলাম মেয়েটার, তো আমি যখন ওখানে এসে পৌঁছালাম, দরজা ঠেলে আমি ভাবছিলাম যে বাহ, অনেক সুন্দর পরিবেশ হবে। আমি যখন দরজা ঠুলে ভেতরে ঢুকলাম, আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি যা এতক্ষণ ভেবে এসছি এর ধারে কাছে আমার চিন্তা ভাবনা নেই। ওটা আসলে একটা ভেঙে পড়া একটা বাড়ির মতো। ওখানের ভিতরে কিছু আগে হয়তো কোনো এক সময় কোনো রেস্টুরেন্ট ছিল, ভাঙাচোরা সমস্ত টেবিল এবং অনেক জায়গায় মাকড়সার জাল টাল এখনো আমি দেখতে পাচ্ছি এই সন্ধ্যাবেলার এই সময়টায়। এবং একটা দুটো চেয়ার টেবিল আছে পুরনো, এবং দেখলাম ওই মেয়েটা পেছন ফিরে ওই দিক হয়ে ওখানে বসে আছে একা, ওখানে কেউ নেই। আমার কেন যেন ওই মুহূর্তে সমস্ত শরীরটা ভারী হয়ে আসলো। আমার গায়ের চামড়া মনে হলো অনেক ঠিক হয়ে গেছে, মানে আমার কোনো ফিলিংস কাজ করছিল না। আর ভাবছিলাম এটা কি, এই কি মুহূর্ত, এক মুহূর্ত আগে আমি শুনলাম যে সেই ইগলসের গানটা হচ্ছিল, কিন্তু এখন কোনো গান নেই, এটা কোন জায়গায় আমি আসলাম। তারপর এটা ভাবছি, তখন মেয়েটা আস্তে করে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি যখন মেয়েটার সেই ফ্যাকাশে মুখটা দেখতে পেলাম, আমার মনে হচ্ছিল না যে এটা আসলে কোনো মানে জীবিত কোনো মানুষের কোনো মুখ, একটা নারীর মুখ, কিন্তু কেমন ফ্যাকাশে আর অদ্ভুত সেই গতিক তার মেকআপ করা। মনের সমস্ত শক্তি দিয়ে আমি নিজেকে বললাম যে এখান থেকে এই মুহূর্তে ভেগে যাও। আমি ঘুরলাম কিভাবে যে আমি স্টেশনের ওদিকটা আসলাম এবং বাসা পর্যন্ত এসে পৌঁছালাম এই গাছগাছালির ভেতর দিয়ে, আমার কোনো কিছু এই মুহূর্তে আর খেয়াল নেই। এসে সরাসরি নিজের বেডরুমে কাপড় চোপড় যা কেনাকাটা হয়েছিল রেখে শাওয়ারের জন্য গেলাম, গরম শাওয়ার নিলাম। তারপর আমি যখন পাজামা পরে আর স্ল্যাক্স আর আমার সমস্ত যেটা যেটা পরে আমি আসলে ঘুমোতে যাই, একবারে ওই ড্রেসটা আমি পরে ফেলেছিলাম, কারণ স্টাডি করে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যাব। তখন দেখি নিচ থেকে ওই জনের ওয়াইফ আমাকে বলল যে তোমার জন্য একটা চকলেট কেক ফ্রিজে রাখা আছে, তুমি গিয়ে একটু খেয়ে নিও। তা আমি নিচে নেমে ফ্রিজ খুলে দেখলাম যে হ্যাঁ, সুন্দর একটা চকলেট কেক রাখা। সো আমি ওটা বের করলাম আর ভাবলাম যে একটু কফি এখানে বানাই, তারপর আমি পড়াশোনা করতে পারবো। কিন্তু মাথার মধ্যে আমার কিন্তু ঘুরছিল এবং ভেবে পাচ্ছিলাম না আসলে কি দেখলাম, কি হয়ে গেল। তা আমি কফি বানাতে বানাতে এমন সময় দেখি জনের ওয়াইফ এসে কিচেনে ঢুকে বললো যে তুমি সারাদিন বাইরে ছিলে, আমার তো মেয়ে এসছিল, আমার বড় মেয়েটা এসছিল, ও ডর্ম থেকে কিছু ফ্রেন্ড নিয়ে এসছিল, ওরা অনেক হইচই করলো, তারপর চলে গেল, ওরাই কেকটা আসলে নিয়ে এসছিল। সো আমার তা আমি বললাম যে তোমার আরেক মেয়ে কোথায়? তো দেখি জনের ওয়াইফ চুপ করে আছে, কিছু বলছে না। তো আমার দিকে আমাকে বললো তাকিয়ে যে ওই যে ফ্রিজের উপরে দেখেছো অনেকগুলো ছবি আছে, ওখানে আমার দু মেয়ের ছবি ওই যে দেখো কর্নারে লাগানো আছে। তো আমি ছবিটার দিকে তাকিয়ে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে মেয়েটাকে আমি এই একটু আগে দেখলাম সেই ভৌতিক পরিবেশে, ওখানে আরেকটা মেয়ে। আমি ওকে বললাম এটা তোমার মেয়ে? এই এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এক্স্যাক্টলি সেম রেড এর যে কালারের যে গাউন, ওই গাউন পরা আর ওরকম ড্রেস আপ করা। বললো যে হ্যাঁ, ওটা আমার মেয়ে। কেন? আমি বললাম ও কোথায়? বললো তো 1 বছর আগে হলো একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, ওটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। অ্যান্ড শি ইজ মিসিং ফর এভার। আমি আর আমার মুখ দিয়ে আমার কোনো কথা বেরোচ্ছিল না, আমার কোনো ভাষা আমার মুখ দিয়ে
আমি যে ওকে বলবো যে আমি কাকে দেখলাম একটু আগে, কি দেখে আসলাম, এটা যে ওর সাথে শেয়ার করব, এটাও আমার আর মুখ দিয়ে বেরোচ্ছিল না এই কথাগুলো। সো এটাই ছিল আজকের আমার আরেকটি ঘটনা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। একটি ঘটনা পাঠিয়েছেন, তিনি এখন কানাডায় অবস্থান করছেন। আমরা তার কাছে সেই ঘটনাটি শুনে আসব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাবরিনা কানাডা থেকে বলছি। আজকে আমার ঘটনাটা শুরু করার আগে আমার জবের একটা ভূমিকা এখানে দেওয়া উচিত, কজ আমার জবটার সাথে রিলেটেড এই ঘটনাটা। জবটার সাথে রিলেটেড বলতে চাই, একটু হোটেল কেন্দ্রিক ঘটনা। তাই আমি একটি স্বনামধন্য এয়ারলাইন্সে কেবিন ক্রুতে ছিলাম বলছি, কারণ আমি হুট করে একদিন কানাডা সেটেল করার জন্য চাকরি রিজাইন করে চলে আসি। তো এর মাঝেই ওটা ছিল না, কত সনটা ভুলে গেছি। যাই হোক, এখন থেকে 15-20 বছর আগে মাস্কাটের একটি ঘটনা। আমরা ফ্লাইটে যখন যেতাম মাস্কাটে, তখন একটা সেট থাকতো 3 দিন আর একটা সেট থাকতো 4 দিন। সেট মানে ক্রু সেট। মাস্কাটে আমরা তখন, এখনকার যে উন্নত ওমান শহর মাস্কাট যে রূপ, সেটি ধরেন এখন থেকে 20 বছর আগে কিন্তু তা ছিল না। 20-25 বছর আগে বেশ ফাঁকা ফাঁকাই ছিল, মানে আরব দেশ যেমন থাকে। সো আমরা তো ফ্লাইটে গিয়ে হোটেলে থাকতাম, আমাদেরকে খুব ভালো হোটেলে রাখা হতো সবসময়। মাস্কাটেরই একটি শহর রুই শহরটা সবাই চেনে। তো রুইরে একটি পাহাড়ের উপরে বেশ ভালো একটি জায়গায় 5 স্টার হোটেল। আমি হোটেলটির নামটা সঙ্গত কারণেই বলছি না, কারণ এটি একটি 5 স্টার মাল্টি ন্যাশনাল হোটেল। সো প্রথম দিন আমরা ফ্লাইট নিয়ে গেছি। গিয়ে তো ফ্লাইটের পরে এত টায়ার্ড থাকি, বিভিন্ন কাজ ধরেন আমাদের 4 ঘন্টার যদি ফ্লাইট হয়, আগে পিছে সব ডিউটি হিসাব করে ধরেন সেখানে 8 ঘন্টায় হয়ে গেল। সো বেসিক্যালি টায়ার্ড। আর টাইমেরও একটা ব্যাপার থাকে। মাস্কাট টাইম বাংলাদেশ থেকে 2 ঘন্টা পিছানো, বা ফ্লাইটে যাব ওই চিন্তায় হয়তো আগের রাতে ঘুম হয়নি। সব মিলিয়ে ধরেন এত টায়ার্ড থাকতাম যে ঘুমিয়ে যেতাম। ফ্লাইট করে গিয়ে হট শাওয়ার নিয়ে ঘুম। তো সেদিনও তাই করেছি। ফ্লাইট নিয়ে গেছি, যথারীতি হোটেলে চেক ইন করে হট শাওয়ার নিয়ে অ্যাজ ইউজুয়াল ঘুমিয়েছি। ঘুম থেকে একটু বেলা করে উঠেছি, তখন বেলা হয়ে গেছে। তাই একটু চাটা খেয়ে ভাবলাম নামাজ পড়ার জন্য অজু করে আসি। তারপর অজু করে এসেছি, এসে জোহরের নামাজটা পড়লাম। পড়লাম মানে যেহেতু সফরে ছিলাম, কসর 2 রাকাত নামাজ ছিল, ওটা পড়ে আবার ভাবছি ঠিক আছে একটু পরে তো আবার আসর পড়বো, তো বসে আমি বই পড়ি। তাই করছি, বই পড়ছি। যখন জোহরের নামাজ পড়লাম ভালোই। এরপর যখন আসরের একটু আগে হঠাৎ করেই হোটেল, আমার রুমের যে ওয়াশরুম, সেখানে লাইট একবার কেউ সুইচ চাপছে, কেউ আবার নিভাচ্ছে, মানে একবার জ্বলছে একবার নিচ্ছে। এটা অনেকক্ষণ হচ্ছে। আমি স্পষ্টই মানে দেখা যাচ্ছে যে ওই ওয়াশরুমের সাইডটায় অন্ধকার, আবার লাইট আসছে, আবার অন্ধকার, আবার লাইট আসছে। প্রথমে ভাবলাম বোধহয় সুইচের কোনো গন্ডগোল। যাই হোক, সুইচের গন্ডগোল ভেবে বসে আছি, কিন্তু একটু ভয় লাগছে, তাই ওয়াশরুমের দিকে আর যাইনি। যেহেতু অজু আছে, আমি আসরের নামাজের জন্য দাঁড়ালাম। তো আসরের নামাজও 2 রাকাত কসরের দাঁড়িয়েছি। বাট এবার আমার মনে হলো শুধু তো আমি না, মনে হচ্ছে আমার পেছনে কেউ গা ঘেঁষে দাঁড়ানো নামাজের পেছনে। আমি সেই অভিজ্ঞতার কথা এখন আর বর্ণনায় বলতে পারবো না। সেই অনুভূতিটা খুব
মানে খুব যে বোঝাতে পারবো তা না, মানে মনে হচ্ছে গা ঘেঁষে কেউ দাঁড়ানো, আমি নামাজে সূরা শুরু করেছি, মানে মনে হচ্ছে সূরা ভুলে যাচ্ছি, আর 2 রাকাত নামাজ আমি মনে হয় কি 2 সেকেন্ডে শেষ করলাম নাকি 20 মিনিটে শেষ করলাম আমি জানি না। নামাজটা শেষ করতেই মনে হলো পাশেই এখনো কেউ আছে। আমি তো কিছুই আর পিছনে তো তাকাইনি, ওই অবস্থায় আমি দরজা খুলে দৌড় দিয়ে তো লবিতে চলে গেছি। লবিতে গিয়ে তারপর রিসেপশনে বললে পরে ওরা বেল বয় দিয়ে পাঠালো। আমি রুমে ঢুকি না, আমি তো রুমে ঢুকবো না। তো তখন আসলে এইসব দেশে বেশিরভাগই অনেক বাঙালি ভাইয়েরা অনেকেই জবে আছেন। সো ওনাদের সাথে কথা বলতে বলতে উঠছিলাম, আর আমাকে বলছে, বেল বয় ছিল এক বাঙালি ছেলে আর একজন ইন্ডিয়ান, আমাকে বলছে আপা আপনি যান গিয়ে গুছায় নেন, রুমটা চেঞ্জ করেন। তা আমি বললাম ভাই আমি তো ঢুকতে পারবো না, আপনি আমার সাথে আসেন, তারপর আমি গুছাই। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে আমাকে রুম শিফট করলো। সেবার সেটা শেষ হলো। তারপর আমাকে যখন রুমে দিয়ে গেল তখন ওই বেল বয় যে বাঙালি ভাই, ওনার নাম জসিম, উনি বললেন যে আপা এই হোটেলটা আসলে না একটা কবরস্থানের উপরে করছে, তো এটাতে আসলে অনেক ঘটনা আছে। ভাই শুনে তো আমার ঘুম মাটি। পরে আমি আমার কলিগদেরকে জ্বালিয়ে আমার সাথে আর যে 2 জন মেয়ে ছিল ওদের সাথে গিয়ে একই রুমে 3 জন থেকেছি, রিকোয়েস্ট করে বাবা তোমাদের প্রাইভেসি নষ্ট হলেও আমাকে রাখো, আমি থাকবো এখানে। সো এটা গেল আমার প্রথম স্টোরি। সেম হোটেলে আমার আরেকটি ছিল স্টোরিটা। সেটা হচ্ছে আমি যখন বরাবরের মতনই ফ্লাইট করে আবারও সেই হোটেল রুমে চেক ইন, হোটেলে গিয়েছি। তারপর এবার আমি আর একা না, এবার আমি একা থাকবো না, কারণ কি আমার গতবারের ভয়টা চেপে আছে। সো আমি একা থাকবো না, আমি রুম শেয়ার করব। রুম শেয়ার করতে হলে আমি একটা মেয়েকে রিকোয়েস্ট করলাম, প্লিজ আমি তোমাদের সাথে রুম শেয়ার করব। ওরা যেহেতু আমাকে কিছু সেভাবে তো বলবে না, বলেনি কিছু, ঠিক আছে আসেন একসাথেই থাকি। তো আমি আমার সাথে যে মেয়েটা ছিল ওই মেয়ের নাম অঞ্জনা। সো আমি অঞ্জনা ঘুমাচ্ছি, হঠাৎই আমার মনে হলো রুমের মধ্যে কি যেন তোলপাড় হয়ে যাচ্ছে। কোথায় ঘুম, হয়তো 2-3 ঘন্টা ঘুমিয়েছি, এর মধ্যে ঘুম থেকে জেগে উঠে বসে দেখি কি অঞ্জনা তো পাশের বেডেই নেই, পাশের বেডটা খালি। আমি তাকাচ্ছি পাশের বেড কোথায় গেল, অঞ্জনা কোথায় গেল, দেখি নাই। হঠাৎ আমি উপরে কিসের জন্য শব্দ হচ্ছে দেখি, ছাদের মধ্যে অঞ্জনা তার মানে বেডটা সহ, বাট অন্য কেউ নেই, বাট অঞ্জনা ডিপ স্লিপে। আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমার হাত পা শক্ত হয়ে মনে হচ্ছে আমার কয়েক মন ওজন বেড়ে গেছে, কারণ আমি নড়তে পারছি না। আমি ফোনটা উঠিয়ে ফোন করব রিসেপশনে বা নিজে পালাবো, এবার আর সেই শক্তি নাই। তারপর দেখি বিছানাটা উঠানো, তারপর কেউ যে হোল্ড করে আছে বা কিছু একটা অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু ওই অবয়বটার পুরো স্ট্রাকচারটা করা যাচ্ছে না, মানে মেজার করা যাচ্ছে না যে কি। একটু পরেই আমি তাকিয়ে আছি, দোয়া পড়তে চেষ্টা করছি, দোয়া আসছে না। একটু পরে দেখি বেডটা নিচে নামলো। তার মিনিট খানেক পর অঞ্জনা ঘুম থেকে উঠে বসলো। আমি বললাম কি হলো, বলে কিনা ওয়াশরুমে যাবো। ও দেখি নর্মাল, ওর কিছুই হয়নি। তো বুঝুন ঘটনাটা শুধু আমার সাথেই ঘটলো, কিন্তু লিটারেলি উঠিয়েছে কিন্তু ওর বেডটা। এটা গেল সেকেন্ড ঘটনা। তো ওই হোটেলেরই আরেকটি ঘটনা বলে আমি আজকে শেষ করব। সেটি হচ্ছে আমার এই দুটো ঘটনার পর আমার ক্রুদের সাথে আরো ঘটনা ঘটেছে। তাদেরটা হয়তো আমি সেভাবে শুনিনি, কারণ আমি ভয় পাই, আমি ভয়ের গল্প শুনতে চাই না। যদিও এই 7-8 বলছি না, আরো বেশি, ধরেন 10 বছর ধরে এই আপনার ভূত FM আর এখন ভূত.com এগুলো শুনে শুনে একটু সাহসটা থাকলেও আবার চলে যায় কোথায় যেন। যাই হোক, তারপরে মাসখানেক পরে এক ক্যাপ্টেনের কাছে শুনলাম, আমাদেরই এক ক্যাপ্টেন, উনি ওই হোটেলে একটি রুমে ছিলেন। তো ওনার সারা রাত ওনার সাথে যা হলো, উনি
আহ, খেয়ে ঘুমোতে যাবেন, এর মধ্যে উনি বেডে যাওয়ার আগে কেউ ওনাকে হ্যাচকা টান দিয়ে রুমের চেয়ারে বসিয়ে দিল। চেয়ারে বসিয়ে দিয়ে ওনাকে হাত পা বাঁধলো। মানে উনি বুঝতে পারছেন ওনাকে কেউ দড়ি দিয়ে বাঁধছে, পিছনে পিছনে চেয়ারের সাথে বেঁধে নিল, বাট কোনো রশি নাই, বাট উনি ফিল করছেন উনি বাঁধা, উনি উঠতে পারছেন না। উনি এই অবস্থায় অলমোস্ট মনে হয় উনি ঠিক জানে না কতক্ষণ। উনি বললেন উনি ফজরের নামাজের পর উনি ওই চেয়ার থেকে উঠে সারা রাত উনি যুদ্ধ করেছে ওই চেয়ার থেকে ছাড়া পাওয়ার জন্য, কিছুই পারেনি। উনি কোনো ফেস দেখেনি, বাট বুঝতে পারছিল কেউ ওনাকে বাঁধছে, কেউ ওনাকে ধরে রাখছে, কেউ ওনার সাথে জোড়াজুড়ি করছে, বাট উনি বুঝতে পারেননি। পরের দিন উনি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং ঠিক ঠিক ডাক্তার এসে ওনাকে দেখেন, ওনার সমস্ত হাতে, বুকের পাশে, তারপরে পিঠে ওই যে রশির দাগ পড়ে গেছে, কিন্তু আসলে ওখানে কোনো রশি উনি দেখতে পাননি সেই রাতে। তো এই একই হোটেলেই 3টা ঘটনা বললাম। যাই হোক, ওই হোটেলেরও আমরা বোধহয় খুব সম্ভবত ক্রুরা 5th ফ্লোরে থাকতাম। তো এত সব ঘটনা ঘটার পর আমাদের 5th ফ্লোর থেকে চেঞ্জ করে অন্য ফ্লোরে পরে দেওয়া হয়। তো আরো ঘটনা ছিল, বেশি বাড়ালাম না। ঠিক আছে, সবার সাথে পরে কথা হবে আবার ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।